দেখ এরপরের কোশ্চেন দেখ, 65 থেকে ডিসকাশন করছি। বলছে দেশীয় ও আন্তর্জাতিক কারবার, মানে দেশ, পুরো দেশের মধ্যে যে ব্যবসা হবে, দেশের মধ্যে যে পুরো বিজনেস হবে এবং ইন্টারন্যাশনাল যে বিজনেস হবে, সেখানে টাকা পয়সা তো আদান প্রদান করতে হয়। সেক্ষেত্রে টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে কাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য? ভালো করে দেখ। মহাজন। মহাজন কি হতে পারে? তোর এরিয়ার মধ্যে হতে পারে, পুরো দেশের মধ্যে, বিদেশের মধ্যে, এটা তো হবে না। বণিক সম্প্রদায়, এটাও হয় না। ধনী ব্যক্তি হয় না, অ্যাকচুয়ালি ব্যাংক। ব্যাংকই পারবে এই কাজটা করতে। সিম্পল কোশ্চেন, এটা কোশ্চেন পড়ে বোঝা যাচ্ছে। বলে নির্দিষ্ট সময় অন্তে সুদ পাওয়ার আশায় ব্যাংকে যে, দেখ তুই ব্যাংকে যে টাকাটা ডিপোজিট করিস না, ব্যাংকে যে টাকাটা আমরা ডিপোজিট করি, সেখান থেকে তো কিছু ইন্টারেস্ট পাওয়া যায়। তো বলছে দেখ এখানে কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট থেকে কি ইন্টারেস্ট পাওয়া যায়? না। পৌনঃপুনিক আমানত মানে কি? রেকারিং ডিপোজিট। রেকারিং, রেকারিং জিনিস বুঝতে পেরেছিস? ধর তুই যদি ঠিক করিস ব্যাংকে তুই 200 টাকা করে রেকারিং করবি প্রতি মাসে, প্রতি মাসে 200 টাকা রেকারিং করবি, তুই প্রতি মাসে জমা করলি, তার উপর কি ইন্টারেস্ট পাবি? না। ওটা ধর তুই 2 বছরের টার্ম নিলি, 2 বছর ধর 200 টাকা করে, তুই 12 মাস দিলি, 1 বছরে কত? 2400, 2 বছরে ধর 4800। তারপর 2 বছর পর 4800টা হয়তো তোর 5500, 6000 হলো, বাকিটা ইন্টারেস্ট হয়ে গেল। ওটা কি তুই নির্দিষ্ট সময় পাবে? একবারে ফ্রি ওর শেষ হলে দেওয়া। ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট তুই 2 বছরের জন্য ডিপোজিট করলি, ফিক্সড করলি, তো 2 বছর আগেই টাকা তুলিস, অনেক টাকা কেটে নেবে। ঠিক আছে তো? তার মানে এখানে আমাদের নির্দিষ্ট সময় অন্তর, একটা নির্দিষ্ট টাইম টু টাইম। যেমন তুই ধর যে তোদের সেভিংস অ্যাকাউন্ট খোলা আছে, তুই ব্যাংকে যে টাকাটা রাখবি তার উপর না একটা ইন্টারেস্ট পাওয়া যায়। একটা ইন্টারেস্ট পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্টে, প্রতিটা মানুষ যা টাকা রাখে তার উপর একটা ইন্টারেস্ট পাওয়া যায়। এখানে তোর যখন ইচ্ছা হবে যে টাকা তুলতে পারবি, যখন ইচ্ছে হবে টাকা জমা দিতে পারবি, ওর উপরে ইন্টারেস্ট পাওয়া যায়। ঠিক আছে? বলতে এটাকে বলে নির্দিষ্ট সময় অন্ত। নির্দিষ্ট সময় অন্তে তুই ইন্টারেস্ট পাওয়ার আশায়, ঠিক আছে, ব্যাংকে যে আমানত খোলা হয় তাকে বলা হয়, সবাই ম্যাক্সিমাম লোক সেভিংসে অ্যাকাউন্ট, সেভিংসে অ্যাকাউন্ট করে। আজকে এখানে তোরা যে কজন বলছিস তোদের ব্যাংকে অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে সব। হ্যাঁ বল। ওটাকে সেভিংস, সেভিংস অ্যাকাউন্ট। আরে জিরো ব্যালেন্স বলে কোনো অ্যাকাউন্ট হয় না। জিরো ব্যালেন্স বলে কোনো অ্যাকাউন্ট হয় না, ওটা সেভিংস অ্যাকাউন্টই। ঠিক আছে? সেভিংস অ্যাকাউন্ট মানে তুই, তোর যে ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা আছে, ওখানে কি তুই ব্যাংকে টাকা জমা করতে পারিস? ঠিক আছে? ব্যাংকে দেখ, সেভিংস মানে কি? তুই ব্যাংকে টাকা জমা, মানে এরকম কোনো লিমিট নেই যে এত টাকা জমা করতে হবে। তোর কাছে টাকা থাকলে টাকা জমা করি, টাকা না থাকলে টাকা জমা, এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে? যখন খুশি টাকা জমা করা যায়, যখন খুশি টাকা তোলা যায়। হ্যাঁ, যা অ্যাকাউন্ট টাকা আছে ওর বেশি তুই তুলতে পারবি না। ঠিক আছে? ওর বেশি তুই তুলতে পারবি। জিরো ব্যালেন্স মানে কি জানিস? জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে তুই 0 টাকা ব্যালেন্সও যদি রাখিস, ব্যাংক তোর থেকে চার্জ কাটবে। কিন্তু কিছু, কিছু ব্যাংক থাকে না, বলছে যে তোমাকে 2000 টাকা মেইনটেইন করতে হবে। যেমন তুই যদি একটু প্রাইভেট ব্যাংক দেখিস, যেমন অ্যাক্সিস ব্যাংক, ওদের ব্যাংকে, ওদের ব্যাংকে নিয়ম থাকে, এক সময় এরকম নিয়ম বেরোয় যে তুই কোন সময় অ্যাকাউন্ট খুলেছিস। সাপোজ তুই যেই সময় অ্যাকাউন্ট খুলেছিস সেই সময় ওর নিয়ম ছিল 5000 টাকা মেইনটেইন করতে হবে। এখন ধর কেউ অ্যাকাউন্ট করে 10,000 টাকা মেইনটেইন করতে হবে। আরো, আরো ভালো ব্যাংক আইসিআইসিআই বল, এইচডিএফসি বল, কিছু ব্যাংক থেকে 20,000 টাকা মেইনটেইন করতে হবে। মানে 20,000 টাকা মেইনটেইন। তার মানে কি? যদি তুই ওই টাকা মেইনটেইন করতে না পারিস, ব্যাংক তোর থেকে চার্জ কাটবে, চার্জ নেবে মেইনটেইন করতে না পারলে। তুই বললাম বুঝলি? কারণ একটা লিমিটেড টাকা মেইনটেইন করতে হয়, নাহলে তোর থেকে ব্যাংক একটা চার্জ কাটে। এটা হচ্ছে জিরো ব্যালেন্স আর নরমালের মধ্যে মেইনটেইন, মানে একটা ব্যালেন্স আর জিরো ব্যালেন্সের মধ্যে ডিফারেন্সটা বললাম। ঠিক আছে তো? তো এটা মাথায় রাখতে পারি। তাহলে অ্যান্সারটা বুঝতে পারলি? অ্যান্সারটা কি হলো? সেভিংস অ্যাকাউন্ট। উৎপাদন ও বন্টনের সংমিশ্রণই হলো কি পরিষেবা? উৎপাদন মানে বুঝিস তো? প্রোডাকশন, প্রোডাকশন করবি। ঠিক আছে? বন্টন করবি, ডিস্ট্রিবিউশন করবি, মানে প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন। আরে ভাই, প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কোথায় হয়? কারবারে, কারবার, প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কারবারের মধ্যে হয়। কিন্তু ওরা প্রথমে পয়েন্ট কি বলছে? কারবারি সহায়ক। দেখ যদি বলতো কারবারি কার্যাবলী, তবু একটা বলা যায়। কারণ আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম, বুঝিস তো? কারবারের কার্যাবলী, কারবারি কার্যকলাপকে দুভাগ ভাগ করা যায়, একটা উৎপাদন, একটা বন্টন। কারবারি কার্যকলাপ হচ্ছে উৎপাদন আর বন্টন। এটা কারবারি সহায়ক, আলাদা জিনিস। ঠিক আছে? ওই তো উৎপাদন তো করলে, উৎপাদন মানে প্রোডাকশন, বন্টন মানে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? কারবারি কার্যকলাপ মানে বিজনেস অ্যাক্টিভিটিস। বলছে যখন কোনো টাকা, ওই তো সেকেন্ড অপশন, কারবারি বিজনেস। ঠিক আছে? যখন কোনো টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য আমানত হিসাবে জমা রাখা হয়, এটা তো বুঝতেই পারছিস। আজকে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, উনি ব্যাংকে 2 লাখ টাকা জমা করেছে। ব্যাংকে 2 লাখ টাকা জমা করেছিল, ফিক্সড করেছিল, ফিক্সড। 2 লাখ টাকা ফিক্সড করেছিল। এইবার টাকাটা ম্যাচিওর হওয়ার কথা ছিল তার ডিসেম্বরে।
টাকা তুলেছে জুলাই মাসে, তাহলে অনেকটা আগে টাকা তুলে নিয়েছে, তাহলে উনি অনেকটা টাকা কম পেয়েছে। ফিক্সড, ফিক্সড কাকে বলে? ফিক্সড ডিপোজিট কাকে বলে? তুই ব্যাংকে ফিক্সড করতে পারিস, ব্যাংকে ফিক্স করতে পারিস, কিন্তু তুই ভালো টাকা চোখে দেখতে পারবি তোর যেদিন ম্যাচুরিটি সেই দিন তুই টাকা তুলিস। তুই ম্যাচুরিটি পিরিয়ডে যে আগে টাকা তুলিস তোকে অনেকটা টাকা কম দেবে। এখানে কি বলতে ভালো করে শোন, যখন কোনো টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য আমানত হিসেবে জমা রাখা হয়, যে তোর কাছে টাকা আছে 1 লাখ টাকা, তুই ব্যাংকে ফিক্সড করলি 1 বছরের জন্য, তাই নির্দিষ্ট সময়ের জন্যই তো ফিক্সড করছিস, জমা রাখছিস। এছাড়া তার আগে টাকা তুলতে পারবো না, আমার যদি দরকার হয় অবশ্যই তুলতে পারবে, কিন্তু অনেক কম টাকা পাবে, অনেক কম টাকা পাবে। জেনারেলি কেউ তুলতে চায় না যদি অসুবিধা না হয়, খুব অসুবিধা হলে তুলতে চায় না। বুঝতে পারলি ফিক্সড ডিপোজিট কোনটা? তাহলে এখানে বলে দিয়েছে, যেমন তুই সেভিংস অ্যাকাউন্ট, আরে ভাই তোর অ্যাকাউন্টে যা টাকা জমা যখন দরকার তুই টাকা তুলে নিবি, কেউ বাধা দেবে না, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্ট যখন তুই তুলতে পারিস। রেকারিং, তো মেন ব্যাপার হচ্ছে স্থায়ী আমানত, বলছে ভালো করে শুনি, যখন কোনো টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমানত হিসেবে জমা করা, নির্দিষ্ট সময়ের জন্য, তাকে বলে স্থায়ী আমানত, ফিক্সড ডিপোজিট, ঠিক আছে তো? বলছে ব্যাংকের একটি শাখা যখন অপর একটি শাখার ওপর, ভালো করে শুনবি, ব্যাংক ড্রাফট, আমি তোকে একটু পড়িয়ে দিই ব্যাংক ড্রাফট, আগের দিন পড়ানো হয়নি, মানে ছিল না তখন, পয়েন্টটা ছিল, ব্যাংক ড্রাফটটা পড়িয়ে দিচ্ছি পোয়েম। দেখছি 154। কিছু আইডিয়া আছে ব্যাংক ড্রাফট সম্পর্কে? স্কুলে ভর্তি হয়ে গেলে অনেক সময় ব্যাংক ড্রাফটই করতে হয়। তো স্কুলে পৌঁছে স্কুলে ভর্তি হতে ব্যাংক ড্রাফটই করতে হয় অনেক স্কুলে, অনেক স্কুলে অনলাইন পেমেন্ট, অনেক স্কুলে ব্যাংক ড্রাফটই ভর্তি হতে হয়, ঠিক আছে তো? এখানে দেখ কি বলি, ব্যাংক ড্রাফট, ব্যাংক ড্রাফট হলো কিছুই না, এক ধরনের চেক। ব্যাংক ড্রাফট কি বলছে? এক ধরনের চেক বা বাণিজ্যিক হুন্ডি। স্যার বাণিজ্যিক হুন্ডি আরে অঙ্ক বলি কত? বাণিজ্যিক হুন্ডি, বিল অফ এক্সচেঞ্জ। বাণিজ্যিক হুন্ডিকে ইংলিশে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। ব্যাংক ড্রাফট কিছুই না, ব্যাংক ড্রাফট কি বললাম বল? ব্যাংক ড্রাফট এক ধরনের কি চেক বা বিল অফ এক্সচেঞ্জ। তুই যখন না ব্যাংক ড্রাফট করবি না, ধর কোনো যদি ব্যাংক ড্রাফট করতে আছে, ধর সাপোজ তুই স্কুলে ভর্তি হবে, এখন অনেক অনলাইন হয়ে গেছে, এখন অনেক অনলাইন হয়ে গেছে, কিন্তু ব্যাংক ড্রাফটটা করা হয়। আগেকার দিন তো ব্যাংক ড্রাফট করাই হতো, এখন অনেক হয় ব্যাংক ড্রাফট। তুই ব্যাংকে গিয়ে বলবি আমি স্কুলে ভর্তি হতে চাই, আমার স্কুলে অ্যাডমিশন ফিস হয় 5,000 টাকা, আমি 5,000 টাকার ব্যাংক ড্রাফট করবো। তো ব্যাংক তোকে একটা ব্যাংক ড্রাফটের ফর্ম দেবে, একটা নির্দিষ্ট ব্যাংকে যেতে হবে তোকে এটা করার জন্য। তোকে একটা ব্যাংক ড্রাফটের ফর্ম দেবে, বলে 5,000 টাকা ব্যাংক ড্রাফটের জন্য এত টাকা চার্জ নেবে। অনেক ব্যাংক চার্জ নেয় না, আমি বললো 5,000 টাকার জন্য 10 টাকা বা 20 টাকা চার্জ নেবে। তো তুমি যখন 5,000 টাকার সঙ্গে 5,020 টাকা চার্জ বসিয়ে দেবে, ঠিক আছে? তো এটা ব্যাংক ড্রাফট। তার মানে এখানে কি বলতে, যে ব্যাংক ড্রাফট কি এক ধরনের চেক বা বাণিজ্যিক। ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ মাসুল সমেত, ঠিক আছে, টাকা জমা দিয়ে সমমূল্যে ড্রাফট ক্রয় করা যায়। লাইনের মানে বুঝতে পারলি? বলছে ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ মাসুল জমা দিয়ে, ধর তোর 5,000 টাকা ড্রাফট করতে হবে, তার জন্য ব্যাংক বলছে আমাকে 50 টাকা দিতে হবে, তাহলে 50 টাকা হচ্ছে মাসুল। বুঝতে পারলি তো? ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ মাসুল সমেত টাকা জমা দিয়ে সমমূল্যে ড্রাফট ক্রয় করা যায়, ড্রাফট কিনতে হবে তো, ঠিক আছে তো? ব্যাংক ড্রাফটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব শীঘ্রই টাকা পাঠানো যায়, খুব তাড়াতাড়ি। এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি টাকা পাঠানো যায় ব্যাংক ড্রাফটের মাধ্যমে। তা তুই এখন যদি বলিস স্কুলে ভর্তি হওয়ার জন্য, স্যার 5,000 টাকার একটা চেক দিয়ে দাও, বাবা বলেছে তো চেক দিয়ে দাও, ব্যাংক নেবেই, সরি স্কুল নেবে না। তো স্কুল এসেও ঝামেলা যাবেই না, ঝামেলা যাবেই না, চেকের ঝামেলা কেন যাবে বেকার? চেক দিলি, চেক বাউন্স করলো, দৌড়দৌড়ি করবে নাকি এইসব নিয়ে? স্কুলে খেয়ে দিয়ে কাজ দিয়ে গেলো, চেক কোনদিন নেবে না। তারপর চেক নিয়ে আবার ব্যাংকে ফেলতে হবে, কি দরকার ওদের? ঝামেলা কেন করবে ওরা? ওই জন্য তো আরো আলাদা লোক রাখতে হবে, তো প্রচুর হেডেকের জিনিস, কেন রাখবো? চেকটা অনেকটা হেডেকের জিনিস। তুই যদি কোনো দোকানে কিছু কিনতে গেলি, তুই চেক দিলে নেবে? কোনো দোকানে কিনতে গেলে, কোনো দোকানে কিনতে গেলে চেক, তুই ধর আজকে একটা তোর মনে হলো একটা এসি কিনতে যাবি, এসি কিনবি, তুই তো 50,000 টাকার এসি দাম, তুই চেক দিয়ে দিলে নেবে না। ক্যাশ কেন? ক্যাশ, অনলাইন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চেকের ঝামেলা আছে না, চেকের ঝামেলা আছে। তোকে চেনে না, জানে না, তোকে সবসময় তোকে চেনেই না, তোকে কেন দেবে? ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, কারণ দেখ তুই বোঝ, কি করে ধরবে তোকে? তুই আজকে মালটা নিয়ে চলে গিয়ে ধরবি কি করে? অনেক ঝামেলা, ধরতে তো পারবে কিন্তু ঝামেলা প্রচুর। ও একটা এই ছোট্ট একটা কাজের জন্য এত ঝামেলা হবে কেন? আজকে তোর 5,000 টাকা স্কুলে ভর্তির জন্য ব্যাংক এতখানি ঝামেলা পোয়ায়, মানে স্কুল কেন এত ঝামেলা পোয়াবে? বুঝতে হবে, কেউ নেয় না, চেক নেয় না। যেমন ড্রাফটের উপর প্রাপকের নাম, ওই যে ড্রাফটের উপর প্রাপকের নাম, ঠিকানা লিখে তার কাছে পাঠালে, ঠিক আছে? প্রাপকের নাম, ঠিক আছে তো? ঠিকানা লিখে তার কাছে পাঠালে সে ব্যাংকের নিকটবর্তী শাখা থেকে তা ভাঙিয়ে দিতে পারবে।
হস্তান্তরযোগ্য দলিল আইনের এত নম্বর ধারায় মানে ব্যাংক ড্রাফট জিনিসটা কি, এখানে বলছে ব্যাংক ড্রাফট জিনিসটা কি। ব্যাংক ড্রাফট হচ্ছে ব্যাংকের একটা শাখা থেকে, মানে ব্রাঞ্চ, শাখা মানে ব্রাঞ্চ, ব্যাংকের একটা ব্রাঞ্চ কর্তৃক অপর একটি ব্রাঞ্চের ওপর নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা সংস্থাকে একটি নির্দিষ্ট কোনো টাকা প্রদানের আদেশ। মানে আমি একটা ব্রাঞ্চে গেছি, এক ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চ, আমি বললাম ওকে ওকে টাকা পেমেন্ট করতে, ব্যাংক ড্রাফট করতাম, এখানে বলেছি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের আদেশ, অর্ডার করছি, টাকাটা দিতে হবে, ঠিক আছে, ওকে টাকাটা দিতে হবে। তাহলে ভালো করে বুঝবি, একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চ, কি বলেছে, একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চ কাউকে টাকা প্রদানের আদেশ, অর্ডার, যে টাকা দিতে হবে। এখানে বৈশিষ্ট্যগুলো একটু জাস্ট পড়ে নে। কি বলছে, নগদ টাকা ঝুঁকি কম, খুব সুন্দর। আজকে ধর কেউ বুক বেঁধে থাকে, তুই তাকে টাকা পাঠানি, ব্যাংক ড্রাফট করলি, তোর ক্যাশ টাকা নিয়ে গেলি ট্রেনে করে, ছিনতাই হয়ে গেল, বুঝতে পারছি, রিস্ক তো কম, রিস্ক, হ্যাঁ ব্যাংক ড্রাফটের তুলনায় এখন তো অনেক কিছু আরো বেরিয়েছে। হ্যাঁ, যখন ওইগুলো বেরোয় তখন তো ব্যাংক ড্রাফটই চলছিল। তারপর কি বলেছে, নিশ্চিত অর্থপ্রাপ্তি, ব্যাংক ড্রাফট ডিসঅনারের কোনো ভয় নেই, ভালো করে বুঝতে পারলি। এই যে ধর আজকে ধর আমি কোনো পার্টি যে বিল অফ এক্সচেঞ্জ গুলো করাচ্ছিলাম, তো ডিসঅনার তো হতেই পারে, চেক তো ডিসঅনার হতেই পারে, কিন্তু ব্যাংক ড্রাফট তো ডিসঅনার হবে না। কেন স্যার ডিসঅনার হবে না? ব্যাংকে তো আমি আগে টাকা দিয়েছি, তারপরে তো ব্যাংক ড্রাফট হয়েছে, তখন টাকা অলরেডি দিয়ে দিয়েছি, তখন কখনো ডিসঅনার হবে না, ঠিক আছে। তো প্রমাণপত্র, ব্যাংক ড্রাফটের সাহায্যে ঋণ পরিশোধ করলে ব্যাংকের প্রদত্ত রসিদি দেনা মেটানোর সত্যতা, তাহলে আমার কাছে তো রসিদটা আছে, স্লিপটা আছে, আমি তো প্রমাণ বলতে পারবো যে দেখো আমার কাছে প্রমাণ আছে, আমি তোমাকে টাকাটা পাঠিয়েছি, প্রমাণপত্র থাকবে তোর কাছে। আমানত হিসাবের প্রয়োজন নেই, ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে নগদ টাকা জমা দিলে দেয়। আমি যখন এরকম ভর্তি হতে গেছিলাম, আমার ওই সেন্ট্রাল ব্যাংকে করেছিলাম, ওই ব্যাংকে আমার সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্টই নেই, ওই ব্যাংকে আমার অ্যাকাউন্টই নেই, কিন্তু ব্যাংক ড্রাফট করতে, ব্যাংক ড্রাফট করার জন্য পার্টিকুলার ওই ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলেও চলবে, ক্যাশ টাকা দিয়েছি, ও আমাকে ড্রাফট দিয়ে দিয়েছে। বুঝতে পারলি ব্যাপারটা কি, তার মানে কি বুঝতে পারলি পয়েন্টটা কি, তার মানে আমানত ওইখানে অ্যাকাউন্ট না খুললেও চলবে। প্রত্যাহার করা যায় না, ব্যাংক ড্রাফট আদালতের আদেশ ছাড়া প্রত্যাহার করা যায়, মানে এটাকে প্রত্যাহার করা যায়, তো বলে দিয়েছে। তাহলে একটু আইডিয়া হলো ব্যাপারটা কি, ব্যাংক ড্রাফট জিনিসটা কি, গল্পটা বুঝতে বলছে কি, ব্যাংকের একটা ব্রাঞ্চ থেকে অপর একটি ব্রাঞ্চের ওপর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, মানে যে টাকা পায় তাকে তো বলছি, নির্দিষ্ট ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, যত টাকা পায় নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের আদেশ করে, তখন তাকে কি বলা হয়, ব্যাংক ড্রাফট বলা হয়। তাকে তো চেক তো বলাই হয় না, ব্যাংক ড্রাফট বলা হয়, পে অর্ডার কোনটি এগুলো কিছু বলে, ব্যাংক ড্রাফট বলা হয়, কারেক্ট অ্যান্সার। কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ব্যাংক ওই ব্যক্তিকে যে চেক প্রদান করে, কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ব্যাংক ওই ব্যক্তিকে যে চেক প্রদান করে তাকে কি বলা হয়, তাকে পে অর্ডার বলা হয়, ঠিক আছে। আমি আবার বলছি, কোনো একটা ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিল, টাকা জমা দেওয়ার পর ব্যাংক ওই ব্যক্তিকে একটা চেক দেয়, যদি ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক তার একটা চেক প্রদান করে, তাকে কি বলা হয়, তাকে পে অর্ডার বলা হয়, পে অর্ডার, এটা হচ্ছে পে অর্ডার, ঠিক আছে। এখানে লেখা ছিল পে অর্ডার, দেখ পে অর্ডার লেখা আছে, দেখ পরেরটাই যে, দেখ তার নিচেই দেখ, ওই দেখ একটা ছিল চেক আর ব্যাংক ড্রাফটের মধ্যে পার্থক্য, তার নিচে লেখা আছে ব্যাংকার্স চেক পে অর্ডার, ঠিক আছে। পে অর্ডার সিম্পল ব্যাপার, পে অর্ডারটা বুঝে নে, পে অর্ডার জিনিসটা কি, ব্যাংকার্স চেক বা পে অর্ডার কাকে বলে, এটা এক ধরনের চেক, পে অর্ডার কি একটা, এটা এক ধরনের বিশেষ চেক, মানে নতুনত্ব একটা ধরনের চেক, ঠিক আছে। তো কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ব্যাংক উক্ত ব্যক্তিকে পে অর্ডার নামক একটি চেক প্রদান করে, তাহলে তুই ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক তোকে একটা চেক দেবে, এটাকেই পে অর্ডার বলা হয় বা ব্যাংকার্স চেক বলা হয়। এর জন্য ওই ব্যাংক অ্যাকাউন্টে তোর অ্যাকাউন্ট না থাকলেও চলবে। এখানে বলছে পে অর্ডার অন্য একটি নির্দিষ্ট ব্যাংকে অর্থ প্রদানের নির্দেশ দেয়। পে অর্ডার পাঠিয়ে যে কোনো কারবারই তার পাওনাদারদের দেনা পরিশোধ করতে পারে। এই জন্য ব্যাংক পে অর্ডারের গ্রহীতার কাছ থেকে কমিশন বাবদ সামান্য টাকা কেটে নেয়। কয়েক বছরের একটি বড় অঙ্কের টাকা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আমানত হিসেবে জমা রাখা হয়। তো এইগুলো বলেছে, এগুলো মেনলি পে অর্ডার জিনিসটা কি, পে অর্ডার বা ব্যাংকার্স চেক কাকে বলে, আজকে তুই ব্যাংকে গিয়ে টাকা জমা দিলে ব্যাংক তোকে একটা চেক দেয়, তুই ব্যাংকে কি বলি, পে অর্ডার কিচ্ছু পে অর্ডার বা ব্যাংকার্স চেক করবো, ব্যাংকার্স চেক লাগবে, তুই ব্যাংকে টাকা জমা দিবি, ও তোকে যত টাকা জমা দিবি তার উপর একটা চেক দিয়ে যাবে, এটাকে বলে পে অর্ডার। এই যে এখানে দেখ জাস্ট একটু গুরুত্বগুলো পড়লে পয়েন্ট, ওইগুলো ভিতরের পয়েন্ট কিছু পড়াতে, গুরুত্বগুলো পড়লেই বোঝা যাবে। আমানত হিসাব খুলতে হয় না। আজকে ধর স্টেট ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই, আমি বলে পে অর্ডার করতে চাই, তাহলে আমি টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, আমাকে একটা 5,000 টাকার একটা চেক দিয়ে দেবে, পে অর্ডার চেক দিবে, ওই ব্যাংকে অ্যাকাউন্ট নেই আমার, করা যাবে। তাহলে
আমানত হিসাব খুলতে হয় না। ব্যাংকার্স চেকের ক্ষেত্রে নগদ টাকা জমা দিলেই, ঠিক আছে, ব্যাংকার্স চেক কেনা যায় বা পাওয়া যায়। এর জন্য ব্যাংকে কোনো আমানত খোলা দরকার হয় না। নগদ টাকা বহনের ঝুঁকি নেই, ক্যাশ টাকা বহন করে নিয়ে যেতে হবে। নিরাপদ, এটা অনেক নিরাপদ, ঠিক আছে। তো কম খরচ, ব্যাংকার্স চেকের মধ্যে টাকা পাঠানোর খরচ অনেক কম, শুধু ব্যাংকে কিছু কমিশন দিতে হয়। আর নিশ্চিত অর্থপ্রাপ্তি, ব্যাংকার্স চেক প্রত্যাখ্যান মানে ডিসঅনারের কোনো ভয় নেই। তাহলে ওই একই ব্যাপার, ব্যাংক ড্রাফটের সঙ্গে ব্যাংকার্স থেকে অনেকটা মিল আছে। ব্যাংক ড্রাফট একটু আলাদা, ব্যাংকার্স চেক একটু আলাদা, ঠিক আছে। তো তাই বলছে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ব্যাংক ওই ব্যক্তিকে যে চেক প্রদান করে তাকে কি বলা হয়? পে অর্ডার বলা হয়, পে অর্ডার। যে কোনো ব্যাংকের নির্দিষ্ট শাখাকে জানতে, আমি আগের দিন একটা ফুল ফর্ম বলেছিলাম, মনে হয়? বলতে পারবি? বল দেখি, আইএফএসসি ফুল ফর্ম। আইএফএসসি ফুল ফর্ম কি বলেছিলাম? বারবার করে বলেছি, ফিনান্সিয়াল কোড সিস্টেম, ইন্ডিয়ান ফিনান্সিয়াল কোড সিস্টেম, আইএফএসসি ফুল ফর্ম। বলছে যে কোনো ব্যাংকের একটা শাখাকে, আজকে ধর তোর স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংক, ওর তো অনেকগুলো ব্রাঞ্চ আছে। তুই ভাব না, দমদম নাগের বাজারের মধ্যে কতগুলো স্টেট ব্যাংক আছে, বুঝলি? দমদম নাগের বাজারে প্রচুর স্টেট ব্যাংক আছে। পার্টিকুলার নাগের বাজারের স্টেট ব্যাংক কোনটা, ওর একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ তো নাগের বাজার তো একটা ব্রাঞ্চ, ওটা বুঝতে সাহায্য করবে আইএফএসসি কোড থেকে। তোর বোঝা যায় আইএফএসসি কোড, এখানে কি লিখেছে? যে কোনো ব্যাংকের একটা নির্দিষ্ট শাখা, সেটা কি নাগের বাজার ব্রাঞ্চ, দমদম ব্রাঞ্চ, যশোর রোড ব্রাঞ্চ, সাতগাছি ব্রাঞ্চ, বুঝতে পারছিস তো? কোন ব্রাঞ্চ, ওটা কি দেখে চিহ্নিত করা যায়? আইএফএসসি কোড দেখে। লেখা ছিল তার কাছে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল কোড সিস্টেম। আগের দিন তো ছিল ফুল ফর্ম লেখা, ইন্ডিয়ান ফিনান্সিয়াল কোড সিস্টেম, আইএফএসসি ফুল ফর্ম। ফুল ফর্ম গুলো এক জায়গায় খাতায় লিখে নিবি, আইএফএসসি, এনইএফটি, আরটিজিএস, এগুলো লিখে নিবি। নেক্সট, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন। এই যে আমরা ব্যাংক ব্যাংক এত বলছি, ব্যাংকে তো একটা আইন আছে, ব্যাংকিং আইন আছে, ব্যাংকটা কন্ট্রোল করে। এই আইন কত সালে চালু হয়েছে? 1949 সালে। কি বললাম? 1949 সালে। মনে রাখবি, ব্যাংকিং আইনটা 1949 সালে। তার মানে যখন নোট করবি খাতায় এক জায়গায় নোট করবি, যেমন পার্টনারশিপ আইন, সমবায় কারবার ছিল, তারপর কোম্পানি আইন, লেটেস্ট কোম্পানি আইন, সব আইনগুলো লিখে রাখতে হবে। তাহলে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়েছে? 1949 সালে, ঠিক আছে তো? এই যে বলতে যাচ্ছিলাম, এই কোশ্চেনে বলতে চাইছিলাম, 1969 সালে, ভালো করে শুনুন, 1969 সালে কতগুলো ব্যাংককে ন্যাশনালাইজ করা হয়, জাতীয়করণ? 1969 সালে কতগুলো ব্যাংকের জাতীয়, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন কত সালে? 1949 সালে। 1949 সালে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন, ঠিক আছে। এবার কত সালে, ভারতবর্ষে তো অনেকগুলো ব্যাংক আছে, কত সালে ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করা হয়? 1969 সালে ভারতবর্ষে 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়। 14টা ব্যাংক, 14খানা ব্যাংক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1969 সালে কতগুলো ব্যাংকে ন্যাশনালাইজ করা, এই কোশ্চেনটা দেবে কিন্তু, ভালো করে পড়বি। 14টা ব্যাংক, ঠিক আছে, 14টা ব্যাংক। এনইএফটি মাত্র বলে, এনইএফটি ফুল ফর্ম কি দেখ না, দেখেই বলার চেষ্টা কর। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। প্রথমটাই হচ্ছে এনইএফটি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। 75 নম্বর, ডব্লিউডব্লিউডব্লিউ, জানিস তো? আমরা এত ইন্টারনেট করি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। তারপর বলছে 76, বীমা চুক্তি অনুযায়ী, ঠিক আছে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান, ঠিক আছে, দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য, ঠিক আছে, কিংবা নির্দিষ্ট সময় শেষে অর্থ প্রদান করার জন্য ঝুঁকি বহন করে, ঠিক আছে, তাকে কি বলে? বীমাকারী। দেখ, আজকে ধর আমি তোকে বলছি, আজকে আমি একটা আমার নিজের লাইফের উপর একটা এলআইসি করা, তাহলে আমি কে? বীমা গ্রহীতা। আর যে আসতে করাতে, সেই ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে আসতে, ওটাকে বলে বীমাকারী। বীমাকারী, তাহলে কি বলছে? একটাই, কি বলেছিলাম আগের দিন, সব বলেছিলেন পয়েন্টগুলো, একটা ইনসিওর্ড আর একটা ইনসিওরার। ইনসিওরার বীমাকারী, আর ইনসিওর যে ইন্স্যুরেন্স নিচ্ছে, বীমা গ্রহীতা। তাহলে এখানে কোশ্চেনটা পড়েই তুই অ্যান্সার বুঝে গেছে, আর বলার দরকার নেই। এখানে বলছে বীমা চুক্তি অনুযায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য কিংবা নির্দিষ্ট সমস্যায় অর্থ প্রদান করার জন্য ঝুঁকি বহন করে। কে ঝুঁকি বহন করে? আজকে ধর ম্যাচিউর হয়ে গেল, আমি আমার নামে একটা এলআইসি করেছি, লাইফ অফ এলআইসি করেছি, টাকাটা ম্যাচিওর হয়ে গেল, এই টাকাটা কিন্তু দায়বদ্ধ কে? বলতে পারবি? টাকাটা কে দেবে? বীমাকারী, মানে ইংলিশে যে ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, বীমাকারী, ঠিক আছে তো? কে দিতে দায়বদ্ধ? এবার ধর আজকে ধর কেউ তার হেলথের উপরে একটা মেডিক্লেম নিয়েছে, তার শরীর খারাপ হলো, সে হাসপাতালে ভর্তি হলো, তো টাকা দিতে বাধ্য কে থাকে? বীমাকারী কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি। বলতে পারি এই যে বীমাকারী। তাই কোশ্চেনটা পড়ে বুঝতে হবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। বলে জীবন বীমাপত্র, জীবন বীমাপত্র গ্রহণের শেষ ধাপ কোনটা? মানে এলআইসি নিস, এলআইসি পলিসির শেষ ধাপ কোনটা? একদম সবার শেষ কাজ কি জানিস তো? এলআইসি পলিসির শেষ ধাপ কি? মনে করার চেষ্টা কর। প্রিমিয়াম প্রদান,
এটা কি প্রিমিয়াম দেওয়া কি সবার শেষ ধাপ? তারপর যে প্রস্তাবের সম্মতি, স্বাস্থ্য পরীক্ষা, এলআইসির শেষ ধাপ কি আর সার্টিফিকেট, সার্টিফিকেটটা হচ্ছে শেষ ধাপ, এলআইসির শেষ। লয়ার্সের বীমাপত্র, আমি আগের দিন পড়েছিলাম লয়ার্সের বীমাপত্র। লয়ার্সের বীমাপত্র কোন বীমার সঙ্গে যুক্ত? জীবন বীমা, সাধারণ বীমা, অগ্নি বীমা, নৌ বীমা, মনে আছে? নৌ বীমা। নৌ বীমা, নৌ বীমার আর একটা নাম কি? সমুদ্র বীমা। এখানে নৌ বীমা নেই, নৌ মানে তো সমুদ্র। তাহলে মানুষের জীবনের উপর যে বীমা করা তাকে কি বলা হয়? অপশন দেখিস না, কি বীমা করা হয়? জীবন বীমা। জীবন বীমা মানুষের জীবনের উপর, কি বলতে চাচ্ছিলি? ও আচ্ছা, মানুষের জীবনের উপর যে বীমা করা হয় তাকে বলা হয় জীবন বীমা, ঠিক। জীবন বীমার বিষয়বস্তু কি? জীবন বীমার মেন বিষয়বস্তু কি জানিস তো? মানুষ। মানুষ হচ্ছে জীবন বীমার বিষয়বস্তু। বীমা গ্রহীতা নির্দিষ্ট সময়ে বীমা প্রিমিয়াম বা বীমা মাসুল প্রদানে অসমর্থ হলে বাড়তি সময় পায় কতদিন? তাহলে খুব সুন্দর কথা বলেছে। আজকে তুই তো আর এলআইসি নিয়েছিস না, তোকে তো একটা প্রিমিয়াম দিয়ে একটা নির্দিষ্ট দিন থাকে, তুই ওই দিনে পেমেন্ট করতে না পারলে তার সময় নেই। কত দিন? 30 দিন। 30 দিন এক্সট্রা সময় নেই, 30 দিন। বুঝতে পারি তো লাইনটা? বুঝতে পারি। তোরা তো অনেকে এলআইসি করে, এলআইসি প্রিমিয়ামের একটা ডেট থাকে যে না এই ডাইটের মধ্যে পেমেন্ট করতে হবে। এখন তো যাই হোক এলআইসি অনেকে ভুলে যায়। এবার অনেকে কি এলআইসি প্রিমিয়ামের টাকাটা ধর আজকে ধর ডেট দিয়েছে কারো ধর জুলাই মাসে, মানে ডেট দিয়েছে ধর জুলাই মাসে। এবার জুলাই মাসে ডেট থাকে না, 1 তারিখ থেকে ওখানে মেসেজ চলে আসে যে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে। সে নজরে চলে আসে। এবার তার কাছে যদি সাপোজ সে টাকা না থাকে, তুই কি করে? তাকে এক্সট্রা টাইম নেয়, আরো 1 মাস এক্সট্রা টাইম, ঠিক আছে? এবার বলছি কত খ্রিস্টাব্দে ডাক ও তার বিভাগে টেলিযোগাযোগ শুরু হয়? এই যে টেলিফোনে যে টেলিযোগাযোগ, এটা তো সুন্দর। ডাক ও তার বিভাগে কত সালে টেলিযোগাযোগ চালু হয় জানিস? 1881 সালে। 1881 সালে, ঠিক আছে? এটা কি বললাম? তার দিয়ে এটা 1881 সালে। -- 178 পাতা খোলে বলে দিচ্ছি। দেখিস টেলিকম সার্ভিস, টেলিকম সার্ভিস দেখিস তো? টেলিকম সার্ভিস, টেলিকম সার্ভিস দেখ এখানে কি বলেছে? টেলিকম সার্ভিস প্রথম পয়েন্টে টেলিফোন পরিষেবা, আর একটা দিকে মোবাইল পরিষেবা। টেলিফোন পরিষেবাটা কি বলেছে? বলছে 1881 সালে ডাক ও তার বিভাগে টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করে। তাহলে কত সালে টেলিযোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল? 1800। ডাক ও তার বিভাগে টেলিযোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল কত? 1821 সালে। নির্দিষ্ট টেলিফোন সার্কেলের মধ্যে দুই ব্যক্তির কথা বলার জন্য কল করাকে বলা হয় লোকাল কল। তুই জানিস লোকাল কল কাকে বলে? তারপরে বিভিন্ন টেলিফোন সার্কেলের মধ্যে অর্থাৎ ভিন্ন ভিন্ন শহরে দুই ব্যক্তির মধ্যে কথা বলার জন্য কি করা হয়? এসটিডি। লোকাল কল বুঝেছিস কাকে বলে? লোকাল কল জানিস। এসটিডি কল কাকে বলে জানিস? বুঝতে পারলি? এসটিডি ফুল ফর্ম করবি, সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং, খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়বি। এসটিডি, লোকাল কল, আইএসডি। আইএসডি জানিস তো? কোনো ব্যক্তি বিদেশে বসবাসকারী। আইএসডি তুই এখন তো নাই, সব ঘরে বসেই ফোন হয়। আগে একটা সময় ছিল যেখানে এসটিডি মুখে গিয়ে কথা বলতে হতো, জানিস তো? হ্যাঁ এসটিডি মুখে গিয়ে কথা বলতে হতো আগে একসঙ্গে, ঠিক আছে তো? দেখিস না এখন? হ্যাঁ এসটিডি আচ্ছা যাই হোক এসটিডি বোধ হচ্ছে আগেকার দিনে তো, এখন তো নাই। এখন তো নাই, লোকের কাছে ঘরে ঘরে মোবাইল ফোন আছে। তার আগে ল্যান্ড ফোন ছিল। তার আগে মানুষ তো যোগাযোগ করতে হতো। আমি তোকে বলছি 2000, 2005, 6, 10 এরকম সময় এসটিডি ছিলই। হামেশা হয়তো এখন হয়তো দেখা যায় খুব কম, এখন উঠে গেছে। এখন উঠে গেছে, ঠিক আছে তো? তো তখনকার দিনে একটা মানুষের যোগাযোগ ধর এমনও ছিল, ধর আমি তোকে বলি 2000 সালে, আহ 2000 সালে যোগাযোগ হতো ধর ব্যাঙ্গালোরের লোক থাকতো, আমাদের রিলেটিভ থাকতো, সে ধর ফোন করতো। বাড়িতে ফোন ছিল না, লোকের বাড়িতে গিয়ে তখন যাদের বাড়িতে ফোন ছিল আর কি, আমরা যেখানে থাকি এই এরিয়ায় তখন একজন বা দুজনের বাড়িতে ফোন ছিল। তো আমি কোন সালে কথা বলছি? 2000 সাল। তখন একজন দুজন বাড়ি ফোন ছিল, তার বাড়িতে গিয়ে বসে থাকতে হতো যে এই সময় কথা বলা ছিল যে ফোন করবো। তার মানে তখনকার দিনে এরকম ব্যাপার ছিল, বুঝতে পারলি? যে ব্যাঙ্গালোর থেকে কল করছিল। তো এরকম অনেক ব্যাপার থাকে। বা ধর আমার যদি কখনো আর্জেন্ট থাকতো, কাউকে ধর ফোন করতো, তখনকার দিনে অত আর্জেন্সি ছিল না, মানে আর্জেন্সি ছিল মানে খুব আর্জেন্ট হলে তখন হচ্ছে তখন ফোন করে জানাতে হতো। তখন ফোন করে জানাতো। তাহলে এখন কি? এই পড়তে বেরোচ্ছিস? হ্যাঁ পড়তে বেরোচ্ছি। তুই কোথায় দাঁড়িয়েছিস? না আমি কোথায় দাঁড়িয়ে আছি, হয়ে গেল। তো বুঝতে পারলি তো? তো এখানে দেখ শোন, বুঝতে পারছিস তো? তারপরে এগুলো আগেকার দিনে তো, এখন তো ঘরে ঘরে ফোন আছে।
কারোর হাতে একজনের দুটো দুটো করে ফোন আছে, আগের দিন এরকম ছিল না, আগের দিন এরকম ছিল না। তো তখন কিসের মাধ্যমে যোগাযোগ তো করতে হতো মানুষ, কিসের মাধ্যমে যোগাযোগ করতো? লোকাল এরিয়া হলে লোকাল কল, তুই একটা স্টেট থেকে আর একটা স্টেট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় হলে তখন কি এসটিডি, মানে দুটো ভিন্ন সিটিতে হয়ে যেতে হলো। তাহলে বুঝলি এসটিডি কখন করা, দুটো ভিন্ন সিটি, ঠিক আছে তো? আর তুই এক দেশ থেকে আরেক দেশে কথা বলছিস, আজকে তুই ইন্ডিয়াতে আছিস, তোর দুই রিলেটিভ যদি বিদেশে থাকে, তো বিদেশি থাকে না, থাকতেই পারে, এই বিদেশে থাকে তার সাথে কথা বলছি, তখন কি হয়? আইএসটি করতে, আইএসটি বুঝতে হবে কখন আইএসটি হয় কখন এসটিডি হয়। এসটিডি হয়, আইএসডি ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং। বলছে 1986 সালে 1 এপ্রিল ভিএসএনএল, ভিএসএনএল নাম শুনিস তো? ভিএসএনএল, ভি 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 বি না ভি, ভি ভিএসএনএল, বলছে বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, ফুল ফর্ম পড়বি বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। 1986 সালে গঠিত হয়। তাহলে ভিএসএনএল, ভিএসএনএল কবে তৈরি হয়? 1986 সালে। ভিএটা না পড়লেও হবে, মানে মাসটা যে মনে রাখতে না পারিস। স্যাটেলাইটের মাধ্যমে বহির্জগতের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য এই সংস্থাটি গড়ে উঠেছে। তার মানে এখান থেকেই কি বলে, টেলিফোন পরিষেবা কবে চালু হয়েছে? 1881 সালে। এসটিডির ফুল ফর্ম কি? লোকাল কল কখন করা হয়? এসটি জিনিসটা কি, আইএসটি জিনিসটা কি? বিএসএনএল কবে তৈরি হয়েছে? মোবাইল পরিষেবা, মোবাইল পরিষেবা হচ্ছে কর্ডবিহীন টেলিযোগাযোগ ব্যবস্থা, কর্ড ছাড়া, কর্ড ছাড়া। আগে এক সময় ছিল কর্ড দিয়ে কথা বলা হতো, ঠিক আছে, তো এখন এগুলো তো উঠেই গেছে, দেখাই যায় না এখানে, কর্ডবিহীন টেলি পরিষেবা, ঠিক আছে। বলছে এই পরিষেবার মাধ্যমে, ঠিক আছে তো, তো কর্ড, বুঝতে পারছো, ডায়ালিং, যে কানে ফোন দিয়ে কথা বলতে হতো, আর এখন তো মোবাইল ফোন। ও পেজার নেই কোথায়? বলছে এই পরিষেবার মাধ্যমে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সঙ্গে, একটা ব্যক্তি অন্য একটা ব্যক্তির সঙ্গে যে কোনো স্থানে যে কোনো সময় যোগাযোগ করতে পারে। মোবাইল পরিষেবা তো বোঝাতে হবে না, ঠিক আছে তো? মোবাইল পরিষেবার সাহায্যে লিখিত বার্তাও পাঠানো যায়। আরে মেসেজ, মেসেজ, আরে হোয়াটসঅ্যাপে পড়ে মেসেজ, নর্মাল মেসেজ, ঠিক আছে তো? মোবাইল পরিষেবার আগে একটা সময় ছিল একটা মেসেজ পাঠাতে, তখন আমরা কলেজ করি, একটা মেসেজ পাঠাতে 1 টাকা খরচা হতো। ওই তো ছিল ওই গল্পগুলো ট্যাক্স সাবজেক্ট ওই যাই হোক, ট্যাক্স করতে হতো দেখেছি তো? একটা একটা মেসেজ পাঠাতে 1 টাকা করে খরচা হতো, ঠিক আছে তো? বা এমন একটা যেত, এখন তো কলে তো কোনো ব্যাপার নেই, আগে একটা ছিল 1 মিনিট কথা বললে 2 টাকা করে লাগতো। হ্যাঁ ফোনে কথা বলতে 1 মিনিট কথা বলতে 2 টাকা করে লাগতো। এমন সময় গেছে, এবং দাদা যখন নিজে কিনেছিল, ফোন কিনেছিল, তখন সিম কার্ড কিনতো 1000 টাকা দিয়ে। হ্যাঁ সিম কার্ড কিনতো 1000 টাকা দিয়ে, ঠিক আছে তো? আচ্ছা, শুনছিস তো? এই দেখ শোন, এই মোবাইল পরিষেবার সাহায্যে লিখিত বার্তা পাঠানো হয়, যেটা বললাম। মোবাইল পরিষেবার মাধ্যমে যখন কোন লিখিত বার্তা পাঠানো হয় তাকে কি বলা হয়? এসএমএস, অর্থাৎ শর্ট মেসেজ সার্ভিস। তাহলে বুঝতে পারলি কোশ্চেনটা? বলছে ডাক ও তার পরিষেবার ক্ষেত্রে বেসরকারি পরিষেবা ক্ষেত্রের নাম কি? আচ্ছা, ডাক পরিষেবা আমরা আগের দিন পড়েছিলাম, ডাক আমরা পড়েছিলাম আগের দিন, দেখ ডাক ও পোস্ট অফিস সার্ভিস যেগুলো পড়েছিলাম না, তো ওখানে অনেকগুলো রকমের পরিষেবা আছে। তার মধ্যে বেসরকারি পরিষেবা কোনটা জানিস তো? কুরিয়ার পরিষেবা, কুরিয়ারটা হচ্ছে বেসরকারি। হলো তো, এই হলো তো, শোন, 84 নম্বর, পিন, PIN এর ফুল ফর্ম, ফুল ফর্ম গুলো টুকে রাখবি। ফুল ফর্মটা কি? পিন এর ফুল ফর্ম পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। বুঝতে পারলি তো? এই তোরা সব জায়গায় পিন ইউজ করেন, তাহলে এটিএম পিন, ব্যাংকে পিন দেওয়া হয়, তো তো পিনটাকে কি বলা হয়? পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এবার দেখ 85 নম্বর কোশ্চেনটা, তুমি স্কুল দেখবে? এবার হ্যাঁ দাঁড়া শেষ করে দিচ্ছি আজকে এটা। এবার দেখ কি বলছে পরেরটা, 85 নম্বরটা, কলম মেলাতে হবে, কলম মেলাতে হবে। বলছে বীমা চুক্তি অনুযায়ী, বীমা চুক্তি অনুযায়ী, এই বীমা, এটা বীমা নিয়ে কোশ্চেন, ইন্স্যুরেন্স নিয়ে কোশ্চেন দিচ্ছে, তো বোঝার চেষ্টা কর। বীমা চুক্তি অনুযায়ী একটা পয়েন্ট বলেছে, তারপর দেখুন দেখি 85 নম্বর কোশ্চেন দেখি। এখানে বলছে বীমা চুক্তি অনুযায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য ঝুঁকি বহন করে, আহ, এখানে লেখা নেই একটু, বলছে 1 নম্বরটা বলছে বীমা চুক্তি অনুযায়ী, শুনছিস তো? বীমা চুক্তি অনুযায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান,
ঠিক আছে, দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য ঝুঁকি বহন করা কি বলে বীমা কোম্পানি। বীমা কোম্পানি তো হয়তো বীমা কোম্পানি বীমাকারী, মানে এক একটার সঙ্গে ডি হবে, এখানে আমি লিখছি এক একটা হবে ডি। দুয়েরটা বীমা চুক্তি অনুযায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ পায় তাকে কি বলে বীমা গ্রহীতা, তাই তো। দুয়েরটা কি হবে এ। তিনেরটা বীমা চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা বীমাকারীকে নির্দিষ্ট কোনো দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় বিমা মাসুল। বীমা মাসুল, তাকে বীমা মাসুল বলে। তিনেরটা হবে বি। চারেরটা যে লিখিত দলিলের মাধ্যমে, ঠিক আছে, বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে বীমা সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়, যে লিখিত দলিলের মাধ্যমে বীমাপত্র, ব্যাস লিখিত দলিল বীমাপত্র, তাহলে কি হলো চারেরটা সি। 86 নম্বর কি বলেছে, বীমাকৃত সম্পত্তির কোনো ক্ষতি হলে, বীমাকৃত সম্পত্তির কোনো ক্ষতি হলে, ঠিক আছে, বীমা গ্রহীতাও ক্ষতিগ্রস্ত হবে, মানে বীমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বীমা গ্রহীতাও ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে এটাকে বলা হয় বীমাযোগ্য স্বার্থ। এটাকে বলা হয় বীমাযোগ্য স্বার্থ। বলছে বীমা যেই সম্পত্তির বীমা করা হয়েছে, ঠিক আছে, সেই সম্পত্তির যদি কোনো ক্ষতি হয়, আজকে ধর আমি বিজনেস করছি, আমার গোডাউনের বীমা করেছি, তো গোডাউনের ক্ষতি হলে তা আমারই তো ক্ষতি হলো, এটাই হচ্ছে বীমাযোগ্য স্বার্থ, এটাকে বলা হয় বীমাযোগ্য স্বার্থ, ঠিক আছে। তারপর বলছে বীমা চুক্তির পূর্বে, বীমা চুক্তি করার আগে বীমা গ্রহীতা বীমার বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু গোপন করবেন না। বীমা করার আগে বীমা গ্রহীতা, ধর আমি বীমা করার আগে, বীমা গ্রহীতা মানে আমি বীমা করার আগে বীমার বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু গোপন করবো না, ঠিক আছে, এটাকে বলা হয় চূড়ান্ত সৎ বিশ্বাস, ঠিক আছে। তার মানে কি হলো, মানে এক একটা হচ্ছে তোর বি, দুইয়েরটা হচ্ছে কি ডি, তিনেরটা কি বলছে বীমা মাসুলের বিনিময়ে, মানে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের বিনিময়ে বীমা কোম্পানি বীমা গ্রহীতার ক্ষতিপূরণের দায়িত্ব নেয়, ঠিক, ক্ষতিপূরণের দায়িত্ব নেয়। ক্ষতিপূরণের দায়িত্ব নেয় মানে তুই বুঝতেই পারছিস তিনেরটা কি হবে, ক্ষতিপূরণের চুক্তি। তো জীবন বীমা কি আর ক্ষতিপূরণের দায়িত্ব নিতে পারে, তাই ব্যাখ্যায় লিখেছে জীবন বীমা ছাড়া। বীমাযোগ্য হতে হলে বীমাকৃত পণ্যের ওপর ঝুঁকির কিছু বৈশিষ্ট্য থাকে, তো ঝুঁকি বলে দিই, বীমাযোগ্য ঝুঁকি হবে, এটা কত হবে তারেরটা এ। 87 এবার জীবন বীমা নিয়ে কোশ্চেন দিয়েছে। জীবন বীমা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ে দেওয়ার চুক্তি। জীবন বীমা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ে দেওয়ার চুক্তি, ঠিক আছে তো। তাহলে এটা কি হবে, এই জন্য জীবন বীমাকে বলা হয় নিশ্চয়তার চুক্তি। কি নিশ্চয়তা দিচ্ছে তো। তাহলে যে পরিবারের উপার্জনশীল বীমা গ্রহীতার মৃত্যু হলে, ঠিক আছে তো, পরিবারের আর্থিক সংকট দেখা দেয়, ঠিক আছে, পরিবার আর্থিক সংকট দেখা দেয়, এটা কি বলে জীবন বীমার নিরাপত্তার চুক্তি। তো প্রিমিয়ামের মাধ্যমে সংগৃহীত অর্থ দেশের মূলধন সৃষ্টির কাজে লাগে, ঠিক আছে তো, এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আর বীমা গ্রাহকের মৃত্যু হলে বীমায় উল্লিখিত অর্থপ্রাপ্তি নিশ্চিত, অর্থাৎ অর্থপ্রাপ্তির নিশ্চয়তা। 88 নম্বর কোশ্চেন, স্বাস্থ্য বীমা সম্পর্কে, সবকটা বীমা নিয়ে একটা করে কোশ্চেন দিই। স্বাস্থ্য বীমা বলছে শ্রমিক কর্মচারী দুর্ঘটনাগ্রস্ত বা অসুস্থ হলে স্বাস্থ্য বীমা আর্থিক ক্ষতিপূরণ কি করে, বলছে শ্রমিক কর্মচারী দুর্ঘটনাগ্রস্ত বা অসুস্থ হলে স্বাস্থ্য বীমা আর্থিক ক্ষতিপূরণ দেয়। এটা কি পারিবারিক নিরাপত্তা, এটা কি অংশীদারি কারবার সুবিধা প্রদান, শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা, নাকি সামাজিক নিরাপত্তা। শ্রমিক কর্মচারী। দেখা যাচ্ছে এটা হতে পারে নাকি, দেখছি এটা। তারপর একটা বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বীমা কোম্পানি তার পরিবারকে আর্থিক সাহায্য দেয়। বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বীমা কোম্পানি, ঠিক আছে, তার পরিবারকে আর্থিক সাহায্য দেয়। পারিবারিক নিরাপত্তা। হ্যাঁ, পারিবারিক নিরাপত্তা বজায় রাখে এটা। অ্যাকচুয়ালি এটা কি বলতো, বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে যে মারা যাচ্ছে, বীমা কোম্পানি তার পরিবারকে আর্থিক সাহায্য দেয়, ঠিক আছে তো। এটা অ্যাকচুয়ালি দেখা যায়, এটা এলআইসি তে দেখা যায়, এটা অ্যাকচুয়ালি এলআইসি তে হয়, ঠিক আছে তো। স্বাস্থ্য বীমায় মানে মেডিকেল ইন্স্যুরেন্স এরকম হয় না, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে জীবন বীমা। মানে দেখবি কেউ ধর আজকে ধর কোনো মেডিক্লেম করে রেখেছে, আজকে সে যদি মারা যায়, মারা গেলে টাকা পাওয়া যাবে না, তুই মেডিক্লেম করে রাখিস, ও হাসপাতালে ভর্তি হলে
কখন টাকা পাবে? টাকা হাতে পাবে না, হাসপাতাল পাবে। হাসপাতাল মানে নার্সিং হোম পাবে। এটা হচ্ছে মেডিক্লেম, এটাকে বলা হয় মেডিক্লেম। বাট এখানে দিয়েছে অ্যান্সারও বইতে দিয়েছে পারিবারিক নিরাপত্তা বজায় রাখে, বইতেও দিয়েছে এটা পারিবারিক নিরাপত্তা বজায় রাখে। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আচ্ছা 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 আচ্ছা, এখানে কি বলছে, বীমাকৃত ব্যক্তির মৃত্যুর বীমা কোম্পানি তার পরিবারকে আর্থিক সাহায্য দেয়। তার পরিবারকে, হ্যাঁ ঠিক, বইতে এটা লিখেছে অ্যান্সার পারিবারিক নিরাপত্তা বজায় রাখে, ঠিকই দিয়েছে। আমি কি বললাম, গল্পটা যা বললাম তাই বললাম। বলছে যে সাপোজ ধর আজকে ধর কোনো একটা ধর কোনো একটা পার্সন তার নামে একটা মেডিক্লেম করানো আছে, মেডিক্লেম করানো আছে, তাহলে ও যদি নার্সিং এ ভর্তি হয় তাহলে ও ট্রিটমেন্টের সুবিধাটা পাবে তো। ও তো ইনিশিয়ালি টাকা দিতে হবে, তার পরিবার একটা নিরাপত্তা পেলো না, পরিবার একটা নিরাপত্তা পেলো, ঠিক আছে। পরিবারকে টাকা দেয় না, মানে আর্থিক, মানে একরকম ভাবে সাহায্য করছে। মানে আজকে ধর কারোর নামে ধর একটা মেডিক্লেম নেওয়া আছে, তাদের একটা শরীর খারাপ হলো, তার 2 লাখ 3 লাখ টাকা খরচা হবে ট্রিটমেন্ট করাতে, 3 লাখ টাকা খরচা হবে, মেডিক্লেম নেওয়া আছে, তাহলে পরিবার 3 লাখ টাকা তো পুরো মেডিক্লেম কোম্পানি দিয়ে দিল, ওকে তো টাকা দিতে হলো না, ফ্যামিলিকে তো টাকা দিতে হলো না। কি বললাম, দিতে এক ধরনের আর্থিক সাহায্য। এইভাবে মানে কেউ অন্যভাবে দিয়েছে ঘুরিয়ে, এটাকে বুঝে নিতে হবে। স্বাস্থ্য বীমার ক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা চিকিৎসা বা অসুস্থকালীন সুবিধা পায়, ঠিক আছে। মানে স্বাস্থ্য বীমা মানে বুঝতেই পারছিস, মেডিকেল ইন্স্যুরেন্স, ঠিক আছে। মেডিকেল ইন্স্যুরেন্সের মাধ্যমে শ্রমিক কর্মচারীর চিকিৎসা বা অসুস্থকালীন সুবিধা পায়। এটা কি হয়, এটা কি ধরনের নিরাপত্তা দেয়? এটা হচ্ছে শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা দেয়, এটা শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা দেয়, এইটা হবে শ্রমিক কর্মচারী নিরাপত্তা দেয়, ঠিক আছে। শ্রমিক কর্মচারী নিরাপত্তা দেয়, এটা হবে। আর অংশীদারদের মৃত্যু হলে তার উত্তরাধিকারী এই বীমার মাধ্যমে আর্থিক সাহায্য পায়, এটা হচ্ছে অংশীদার পরিবারের সুবিধা প্রদান। একের অ্যান্সারটা কি হবে দেখ, আমি একের অ্যান্সারটা লিখে দিচ্ছি। একের অ্যান্সারটা হবে সি, দুইয়ের অ্যান্সারটা হবে এ, তিনের অ্যান্সারটা হবে কি বললাম বল, তিনেরটা ডি, আর চারেরটা হবে বি, ঠিক আছে। এবার বলছে অগ্নিবীমা, অগ্নিবীমা আছে, নৌবীমা আছে। বলছে যে অগ্নিবীমা পত্রে বীমা চুক্তির সময়, ঠিক আছে, বীমা চুক্তির সময় বীমাকৃত বস্তুর মূল্য উভয় পক্ষে সম্মতিতে স্থির করা হয় এবং বস্তুর ক্ষতি হলে বীমাপত্রের মূল্য বীমাকারীকে প্রদান করা হয়, এটাকে কি বলে, এটাকে কি বলা হয়, ঠিক আছে, এটা পড়ছি, তাহলে এটাকে কি বলা হয়। তো সম্পত্তির প্রকৃত মূল্য যাই হোক না কেন, বীমাকারী যে বীমাপত্রের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দায় গ্রহণ করে, তাকে কি বলা হয়, তাকে নির্দিষ্ট মূল্যের বীমাপত্র। এই যে দুয়েরটা হবে এখানে লিখে দিচ্ছি, দুয়েরটা হবে এ, সরি দুয়েরটা কি বললাম, নির্দিষ্ট মূল্যের বীমাপত্র ডি, দুয়েরটা হবে ডি। একের তো এক একটা বলিনি আমি এখন, দুয়েরটা ডি হবে, আমি বলে দিচ্ছি, তাকে আমি আরো একবার পড়ছি। বলছে সম্পত্তির মূল্য, যে তুই যে তোর গোডাউনে ইন্স্যুরেন্স করেছিস তার মূল্য যাই হোক না কেন, বীমাকারী, বীমাকারী মানে বীমা কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, যে বীমাপত্রের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দায় গ্রহণ করে, তাকে কি বলে, নির্দিষ্ট মূল্যের বীমাপত্র, এটাকে বলা হয় নির্দিষ্ট মূল্যের বীমাপত্র। বলছে অনেক সময় বীমাকৃত বস্তু ক্ষতিগ্রস্ত হলে, মানে যেটার বীমা করেছিস তার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীমাকারী মানে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিগ্রস্ত সম্পত্তির উপর নগদ অর্থ প্রদান না করে তার পরিবর্তে ঐরূপ একটি বস্তু প্রতিস্থাপন করে দেয়, ঠিক আছে। তাকে কি বলে, তাকে বলে পুনঃস্থাপন বীমাপত্র, তাকে বলে পুনঃস্থাপন বীমাপত্র, তিনেরটা। যে বীমাপত্রের সাহায্যে একাধিক ঝুঁকির বীমা করা হয়, মিশ্র দিলাম। তাকে মিশ্র বীমাপত্র বলে, চারেরটা হবে সি। আর ওই যে অগ্নি বীমাপত্রে বীমা চুক্তির সময় বীমাকৃত বস্তুর মূল্য উভয় পক্ষের সম্মতিতে স্থির করা হয়, তাকে বলে মূল্য নির্ধারিত বীমাপত্র, ঠিক আছে তো। 90 নম্বর কোশ্চেনটা বলছে যে সামুদ্রিক বীমাপত্রে বীমাকৃত বিষয়বস্তুর একটি নির্দিষ্ট মূল্য উল্লিখিত থাকে তাকে বলে খোলা বীমাপত্র, তাকে বলা হয় এটা ভুল বললাম, যে সামুদ্রিক বীমাপত্রে বীমাকৃত বিষয়বস্তু একটি নির্দিষ্ট একটি মূল্য উল্লিখিত থাকে তাকে বলা হয় মূল্যায়িত বীমাপত্র, একেরটা হবে ঠিক। দুয়েরটা, যে বীমাপত্রে বীমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করা থাকে না তাকে বলে খোলা বীমাপত্র, দুয়েরটা হবে। তিনেরটা, বিভিন্ন জাহাজ পরপর কিংবা নানা সময়ে পণ্য পাঠানো হলে
প্রত্যেকবার আলাদা বিমা চুক্তি না করে সবগুলির জন্য একটি বিমাপত্র গ্রহণ করা হয়, ঠিক আছে তো, তাকে কি বলা হয়? চলমান বিমাপত্র। লাস্ট চারেরটা, যে বিমাপত্রে জাহাজগুলি যে পথে সমুদ্রযাত্রা করবে সেইভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকে, ঠিক আছে, পণ্যের দাম ও মালিকানা সংক্রান্ত তথ্য সঠিকভাবে ঘোষণা করা হয়, তাকে ভাসমান বিমাপত্র বলে। এবার বলছে ডাক পরিষেবা দিয়ে কোশ্চেন দিয়েছে। বলছে প্রধান ডাকঘর, উপডাকঘর, ঠিক আছে তো, তারপরে শাখা ডাকঘর দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করে, ঠিক আছে, দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করে কি হবে? পোস্টাল সার্কেল, ঠিক আছে, একেরটা হবে সি, পোস্টাল সার্কেল একেরটা হবে সি। সমগ্র ডাক পরিষেবা নিয়ন্ত্রণ করে, সমগ্র ডাক পরিষেবা কে নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় সরকার। ডাকঘর জনগণকে যেসব আর্থিক পরিষেবা দেয় তার মধ্যে কি উল্লেখযোগ্য? ব্যাংকিং পরিষেবা। লাস্ট, দ্রুতগত ডাক পরিষেবা কি বলে? স্পিড পোস্ট সার্ভিস। এই কোশ্চেনটা সোজা গেলে পড়া কোশ্চেনটা, মানে ওই জায়গার ওই বিমাপত্র গুলো একটু নিয়ে একটু অসুবিধা ছিল। 92 নম্বর কোশ্চেন, দেখ, বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত কর। বলছে ব্যাংকে আমানত হিসাব খোলার জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য একটা আমানত খুলতে হয়, ঠিক আছে তো, সেটা কি বলে? ফর্মে আবেদনকারীর নমুনা স্বাক্ষর সহ নাম ঠিকানা লেখা থাকে। মানে ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলি না, তখন একটা নির্দিষ্ট একটা ফর্ম পূরণ করতে হয়। কেন ফর্ম পূরণ করতে হয়? তাহলে সেই ফর্মে তার যে সাইন থাকবে, ঠিক আছে তো, ঠিকানা লেখা থাকে, ঠিক আছে, সাইন, নেম এবং ঠিকানা লেখা থাকে। এই জন্য ব্যাংকে চলতি আমানত খোলা হয়, কারণ কি? ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় সঞ্চয়ের উদ্দেশ্যে। কারেন্ট অ্যাকাউন্ট খুলি না। তারপরে নির্দিষ্ট সময় অন্তে ব্যাংকে সুদ প্রদান করা হয় না। ব্যাংক লেনদেন বলতে পাসবই মুদ্রণ করে না, একটাও না তো। তাহলে কেন খোলা হয়? চেক বই ব্যবহারের সুযোগ থাকবে। হয়তো আরো অনেক কারণে খোলা হয় ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট, কিন্তু এখানে যে তিনটে পয়েন্ট দিয়েছে, তিনটে কারণ সঠিক কারণ নয়। সঠিক কারণ দুইটা। 94, ব্যাংকে রেকারিং অ্যাকাউন্ট খোলা হয়। কেন রেকারিং অ্যাকাউন্ট খোলা হয়? ব্যাংক নির্দিষ্ট মেয়াদ অন্তে জমা দেওয়া টাকা চক্রবৃদ্ধি হারে সুদ সহ আমানতকারীকে ফেরত দেয়। আজকে প্রতিদিন তুই ধর ব্যাংকে বললি 200 টাকা করে রেকারিং করবো, তাহলে প্রথম মাসে 200 টাকার প্রতি মাসে 200 করে দিচ্ছি, তাহলে এর মধ্যে সুদ পাবে। কি হারে সুদ দেয়? দুটো সুদ হয়, একটা সরল সুদ হয়, একটা চক্রবৃদ্ধি সুদ হয়। ব্যাংক এটা চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। রেকারিং অ্যাকাউন্টে টাকা রাখলে ব্যাংক কি হারে সুদ দেয়? চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে বলছে, ঠিক আছে, এখানে যাই অপশন বলো, তুই ব্যাংকের রেকারিং অ্যাকাউন্ট কেন খোলা হয় জানিস? ব্যাংকে যে টাকাটা তুই প্রতি মাসে মাসে জমা দিস, ব্যাংক এর উপর একটা কম্পাউন্ড রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়, ঠিক আছে? এটা একেরটা হবে অ্যান্সার। ব্যাংকে স্থায়ী আমানত খোলা, ব্যাংকে ফিক্সড ডিপোজিট কেন খোলা হয়? ব্যাংকে কেন ফিক্সড ডিপোজিট খোলা হয়? টাকার নিরাপত্তার জন্য ব্যাংক দায়ী থাকে, ঠিক আছে তো। ব্যাংকে ফিক্সড খোলার সুবিধা কি? কমপক্ষে একদিনের জন্য আমানত জমা দিতে হয় না। মেয়াদ প্রতি 6 মাস পরেও আমানত টাকা তোলা যায়। স্থায়ী আমানত সংসদগত ব্যাংকের কাছে জমা রাখলে আয়কর থেকে রেহাই পাওয়া যায়। মানে এইগুলো একটাও কিছু কারেক্ট অ্যান্সার নয়। মানে ব্যাংকে ফিক্সড ডিপোজিট খোলার মেন যে সুবিধাটা কি জানিস তো? টাকাটা টাকাটা নিরাপত্তা রইল, কিছু হলে ব্যাংক দায়ী থাকবে এর জন্য। ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী কি? ব্যাংক বিভিন্ন কাজ করে। প্রতিনিধিত্বমূলক মানে এজেন্সি কাজ কি করে? ব্যাংক গ্রাহকদের নির্দেশ অনুযায়ী, দেখ, ব্যাংকের আজকে আমি ব্যাংকে বলে দিলাম ইলেকট্রিক বিলের টাকাটা পেমেন্ট করে দাও, ঠিক আছে? আজকে ব্যাংকে বলে দিলাম, মানে ধর কোনো কোম্পানিতে আমি শেয়ার কিনেছি, সেই কোম্পানির ডিভিডেন্ড ব্যাংকে ওরা বলে দিল, কোম্পানি বলে দিল ডিভিডেন্ড পেমেন্ট করে দিল, ব্যাংক করে দিল। মানে ব্যাংক বিভিন্ন কাজ করে। ব্যাংক শুধু টাকা জমা নেওয়া, লোন দেওয়া করে না, এছাড়াও ব্যাংক অনেক কাজ করে। যেমন ধর আর কি কাজ করে? আজকে তোর দেখবি বাড়িতে সোনা গয়না থাকলে না, ব্যাংকে আমরা কি করে রাখি? লকার রেন্ট ভাড়া দিই। ব্যাংক ইলেকট্রিক বিল পেমেন্ট করে। ব্যাংক সমস্ত কাজ করে। এজেন্সিমূলক মানে প্রতিনিধিত্বমূলক অনেক কাজ করে, ব্যাংক অনেক কাজ করে। এখানে কি বলেছে? ব্যাংক গ্রাহকদের নির্দেশ অনুযায়ী। আজকে আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে ব্যাংকের গ্রাহক। আমি ব্যাংকে অর্ডার দিয়েছি, দেখো
ডিভিডেন্ড পেমেন্ট করতে হবে, পেনশন পেমেন্ট করতে হবে, ঋণপত্রের উপর সুদ, এইগুলো ব্যাংক সমস্ত কিছু কাজ করে। ঠিক আছে তো? মানে আমার কথাটা বুঝতে পারছিস তো? আজকে ধর পেনশন, বুঝছিস তো, যারা রিটায়ার করে তারা পেনশন পায়, তাহলে পেনশনটা ওরা কোথা থেকে নেয়? ব্যাংকের থেকে নেয়। ঠিক আছে? তাই বলছে ব্যাংক গ্রাহকদের নির্দেশ অনুযায়ী তাহলে এই যে পেনশন আদায় করার ব্যবস্থা করে, লভ্যাংশ আদায় করে, ডিভিডেন্ড আদায় করে, ঠিক আছে, ঋণপত্রের উপর সুদ আদায় করে। ব্যাংক বিভিন্ন কাজ করে। এখানে প্রথম পয়েন্টটা কি বলছে? চেকের সাহায্যে লেনদেনের ব্যবস্থা করে ব্যাংক কারবারিকে নগদ টাকা আদান প্রদানের ঝুঁকি থেকে অব্যাহত দেয়। ব্যাংক আমানতকারীকে জমা টাকার উপর সুদ দেয়। বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের ব্যাংকে জমা টাকার বিনিময়ে ডেবিট কার্ড প্রদান করে। এইগুলো কারেক্ট অ্যান্সার নয়। ব্যাংকের বিভিন্ন কাজ করে। ব্যাংকের মুখ্য কাজ আছে, আবার গৌণ কাজ আছে। মেন কাজ আছে, আবার সেকেন্ডারি কাজ আছে। সেকেন্ডারি কাজের মধ্যেই হয় প্রতিনিধিত্বমূলক কাজ। বুঝতে পারছিস? আজকে তোর ইলেকট্রিক বিল পেমেন্ট করতে কিসের মধ্যে করছিস? ব্যাংকের মধ্যে, যেহেতু ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ। ঠিক আছে? এরকম অনেক কাজ থাকে। এলআইসি পেমেন্ট করা প্রতিনিধিত্বমূলক কাজ। স্যার 92 এর আনসার হবে 90 এই বলেছিলাম। তাহলে বুঝতে পারলি ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ জিনিসটা কি বললাম? তারপর জমাতিরিক্ত ঋণের সুবিধা। জমাতিরিক্ত ঋণ মানে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকে যে টাকা জমা আছে তার চেয়ে যদি অতিরিক্ত টাকা তুলিস তার সুবিধাটা কি? এটা জানতে চেয়েছে। বলছে বিভিন্ন ধরনের কারবারিদের, কৃষকদের এবং ঋতুভিত্তিক ব্যবসায়ীদের খুব সুবিধা হয়। ঠিক আছে তো? আজকে ধর তোর কোনো পার্টিকে তোর 1,00,000 টাকা দিতে হবে। আজকে তোর অ্যাকাউন্টে 90,000 টাকা পড়ে আছে, তুই দিতে পারছিস না। যদি ওভারড্রাফটের ফেসিলিটি থাকে তাহলে দিতে পারবি। তাহলে কার সুবিধা পেলো? বিজনেসম্যানরা সুবিধা পেলো। কারবারিদের সুবিধা হলো, বিভিন্ন ধরনের কারবারিদের সুবিধা হয়, কৃষকদের সুবিধা হয়, আর ঋতুভিত্তিক ব্যবসায়ী যারা সিজন বেস বিজনেস করে তাদের খুব সুবিধা হয়। ব্যাংক মঞ্জুরিকৃত ব্যাংক মঞ্জুরিকৃত জমাতিরিক্ত টাকার উপর সুদ দেয় না। মঞ্জুরিকৃত অর্থ কারবারিরা একেবারে তুলে দিতে পারে না। আর জমাতিরিক্ত ঋণ শুধু স্বল্পমেয়াদী হয় বলে কারবারিরা উৎসাহী হয় না। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হচ্ছে, মানে সবই হতে পারে কারেক্ট, কিন্তু মেন কারেক্ট যেটা, এর পয়েন্টটা বেশি কারেক্ট। এবার সত্য না মিথ্যা, 98 নম্বর। বলছে ব্যাংক বলতে কি বোঝায়? ব্যাংক বলতে কি বোঝায়? জনগণের আমানত গ্রহণ করা এবং ওই অর্থ দাবি করা মাত্র ফেরত দেওয়া বা জনগণকে ঋণ দেওয়ার এক আর্থিক সংস্থা ব্যাংক বলতে পারে। এটাকে ব্যাংক বলা যায় তো? আজকে ব্যাংকে টাকা জমা দিলাম, যখন টাকা চাবো ব্যাংক টাকা দেবে। কারণ যখন টাকা জমা ব্যাংক দেবে না? আজকে তোর অ্যাকাউন্টে টাকা আছে, টাকা চাইলে ব্যাংক দেবে না? অবশ্যই দেবে। তারপর যে তুই জনগণকে লোন দেওয়া, এটাই তো ব্যাংক। এটাই তো ব্যাংক। কেবলমাত্র জনগণের আমানত গ্রহণ করা, এটা কি শুধু ব্যাংক? না, আরো তো হতে পারে। তারপর বলছে কি দেখ, কেবলমাত্র জনগণকে ঋণ প্রদানের জন্য গড়ে ওঠে। লোককে মানে পাবলিককে লোন দেওয়ার জন্য কি ব্যাংক খোলে? না। ওদের কারবারি প্রতিষ্ঠান অর্থ গচ্ছিত রাখার একটি, মানে যারা বিজনেস করে না তাদের টাকাটা গচ্ছিত রাখে না। তাহলে ব্যাংক কোনটা? দুটোই মিক্সচার আছে, তাকেই ব্যাংক বলে। প্রথম পয়েন্টটা বেশি কারেক্ট। মানে এটা প্রথমটা ট্রু লিখবি, প্রথমটা সত্য আর বাকিগুলো ভুল। ব্যাংকের ইন্টারনেট পরিষেবা পেতে হলে কি করতে হবে? বলছে আমানতকারীকে ব্যাংকের কাছে আবেদন করতে হয়। ঠিক আছে তো? তারপর বলেছি আবেদন পাওয়ার পর ব্যাংক আমানতকারীকে একটি পাসওয়ার্ড দেয়। আচ্ছা, ঠিক আছে, দুটো পয়েন্ট দেখলাম। এবার 3 নম্বর 4 নম্বর দেখি কি বলেছে। ব্যাংকের দেয়া পাসওয়ার্ডের উপর ভিত্তি করে আমানতকারী নিজস্ব পাসওয়ার্ড দেয়। দেখ এখানে হয়তো সবই ঠিক, কিন্তু কোনটা বেশি ঠিক এটা তোকে লিখতে হবে। ঠিক আছে তো? তারপর যে আমানতকারীর পাসওয়ার্ড ব্যাংক মঞ্জুর করলেই ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে, ব্যাংক লেনদেন বা পরিষেবা পাওয়া যায়। সবকটাই সব করাই ঠিক লাগছে। ঠিক আছে তো? এখানে হচ্ছে আমানতকারীকে ব্যাংকের কাছে আবেদন করতে হয়। ইন্টারনেট পরিষেবা পেতে গেলে ব্যাংকের কাছে আবেদন করতে হয়। যখন ফর্ম ফিল আপ করে না তখন লিখতে হয় ই ব্যাংকিংটাকে, অপশনটিকে অন করতে হয়। ঠিক আছে তো? তারপর আবেদন পাওয়ার পর ব্যাংক আমানতকারীকে একটি পাসওয়ার্ড দেয়। অ্যাকচুয়ালি আমি তোকে বলছি ভালো করে শোন, একটু গল্পটা শোন। এখানে তুই ই ব্যাংকিং অপশন অন করে রাখলি, তাই তো? ই ব্যাংকিং অপশন যদি অন করেই রাখিস, তারপরেও যে তুই তোর ওই অ্যাপটা নামাবি, নাও তো নামাতে পারিস। আর এই অ্যাপ না নামাস তাহলে ব্যাংক কি করে পাসওয়ার্ড দেবে? বুঝিসনি কি বললাম? কি বললাম বুঝিসনি কি বললাম? আজকে তুই একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিস। আজকে তুই ব্যাংকে ধর একটা অ্যাকাউন্ট খুলেছিস।
ঠিক আছে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিস, এবার তুই অনলাইন মানে ই ব্যাংকিং করবি কি করবি সেটা তোর উপর ডিপেন্ড, তুই নাও করতে পারিস। তো তুই যদি না করিস তাহলে কি করে পাসওয়ার্ডের প্রশ্ন হচ্ছে? তুই যদি অ্যাপটাই না করিস তাহলে পাসওয়ার্ড হবে কি করে? বলছে যে আবেদন পাওয়ার পর ব্যাংক আমানতকারীকে একটি পাসওয়ার্ড দেয়। আর একটা কথা ভালো করে দেখ, 1 আর 2 কারেক্ট অ্যান্সার হবে না। 1 আর 2 কারেক্ট অ্যান্সার হবে না। তার কারণ কি? আমানতকারীকে ব্যাংকের কাছে আবেদন করতে হয়। আমানতকারীকে ব্যাংকের কাছে আবেদন করতে হয়। ঠিক আছে তো? আর আবেদন পাওয়ার পর আমানতকারীকে একটি পাসওয়ার্ড দেয়। 3 আর 4টা বেশি কারেক্ট লাগছে, তার পেছনে কারণ কি? ব্যাংকের দেওয়া পাসওয়ার্ডের উপর ভিত্তি করে। ঠিক আছে তো? বলছে ব্যাংকের দেওয়া পাসওয়ার্ডের উপর ভিত্তি করে আমানতকারী নিজস্ব পাসওয়ার্ড দেয়। হয়তো ব্যাংক একটা পাসওয়ার্ড সেট করে দিল, তারপর তুই একটা নিজস্ব পাসওয়ার্ড দিবি। হ্যাঁ। আর হচ্ছে আমানতকারীর পাসওয়ার্ড ব্যাংক মঞ্জুর করলে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের লেনদেন বা পরিষেবা পাওয়া যায়। এটা ওখানে ওদের কনফার্মেশন আসে, পাসওয়ার্ডে কনফার্মেশন আসে। 3 আর 4টা বেশি কারেক্ট লাগছে। তবে একেরটাও কারেক্ট লাগছে, কারণ তোর ব্যাংকিং পরিষেবা নিতে গেলে, ইন্টারনেট পরিষেবা নিতে গেলে ব্যাংকের কাছে আবেদন করতে হবে। কোনটা হবে? না, অপশন দেখতে পাচ্ছি না আমি পয়েন্টটা। হ্যাঁ। সর্বনাশ। 3টা কি লেখা আছে? সর্বনাশ। দেখছি এটা। এখানে আরেকবার দেখি। ই ব্যাংকিং পরিষেবা পেতে গেলে ব্যাংকে ই ব্যাংকিং পরিষেবা পেতে গেলে কি করতে হবে? আমানতকারীকে ব্যাংকের কাছে আবেদন করতে হবে। অর্থাৎ যখন ফর্মটা ফিল আপ করা হয় তখন ই ব্যাংকিং এর অপশন থাকে, সেই ই ব্যাংকিং এ রাইট মারতে হবে, অপশনটাকে রাইট মারতে হবে। এইবার আবেদন হয়ে গেল। আবেদন হয়ে যাওয়ার পর তুই ই ব্যাংকিং খুলতেও পারিস, নাও খুলতে পারিস। ইচ্ছার উপর ডিপেন্ড করে, অনেকের ইচ্ছার উপর ডিপেন্ড করে। অনেকে খুললো, ধর আজকে ব্যাংকে আবেদন করলো, 1 বছর 2 বছর পর অনলাইন করলো, অ্যাপটা নামালো, ব্যাংকে গিয়ে অনেক কাজকর্ম ব্যাংক বলতে পারে তুমি ই ব্যাংকিং নামিয়ে নাও। তখন আমি বলতে পারবো কি করে নামাবো? তখন বলে যে প্লে স্টোরে যাও, এই ধর বন্ধন ব্যাংক, এম বন্ধন বলে একটা নামাও, ব্যাংক অফ বরোদা, এম বিওবি বলে, বিওবি ওয়ার্ল্ড বলে একটা আছে, বিওবি ওয়ার্ল্ড নাও, এরকম বলে দেয়। ঠিক আছে, তখন আমি নামালাম, প্লে স্টোর থেকে নামালাম, তখন ও ডিটেলস বলবে এইভাবে করতে হবে। তাই বলছে আবেদন পাওয়ার পর ব্যাংক আমানতকারীকে একটা পাসওয়ার্ড দেয়, একটা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড মানে কি? ব্যাংকই বলে দেবে তোমার পাসওয়ার্ডটা কি, ওরা বলে দেবে, এটা বলে দেবে। ঠিক আছে তো? ব্যাংকের দেওয়া পাসওয়ার্ডের উপর ভিত্তি করে এবার ব্যাংক যে পাসওয়ার্ড বলে দেবে, আমি পাসওয়ার্ড রাখবো কেন? আমার তো ইচ্ছা করে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করেও দিতে পারি। আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। কি করে পাসওয়ার্ড চেঞ্জ করতে? ওখানে অপশন থাকে, পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন, আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। ঠিক আছে তো? ওই প্রথমে লিখতে হবে ওল্ড পাসওয়ার্ড, তারপর নিউ পাসওয়ার্ড। মানে পাসওয়ার্ড আগে তো পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে পুরোনো পাসওয়ার্ড দিতে হবে, তারপর নতুন পাসওয়ার্ড দিতে হবে। তার আগে তো ফরগেট পাসওয়ার্ড মারতে হবে। ঠিক আছে? তারপরে আমানতকারীর পাসওয়ার্ড ব্যাংক মঞ্জুর করলে, আমানতকারীর পাসওয়ার্ড ব্যাংক মঞ্জুর করলে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের, তার মানে ওই পাসওয়ার্ডটা যদি ব্যাংক মঞ্জুর করে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই ব্যাংকের লেনদেনগুলো করতে পারিস। তো এটাকে তুই ডিড পয়েন্টে লিখে দে, ডিড পয়েন্টে তুই লিখে দে। স্থায়ী আমানতের বৈশিষ্ট্য কি, মানে ফিক্সড ডিপোজিটের বৈশিষ্ট্য কি? বলছে টাকা একবারই জমা হয় ফিক্সড ডিপোজিটে, ঠিক আছে। মেয়াদ শেষ হলে বা খুব প্রয়োজনে মেয়াদ পূর্তির আগে টাকা তোলা যায়। টার্ম যদি শেষ হয়ে যায় বা খুব প্রয়োজনে মেয়াদ পূর্তির আগে টাকা তোলা যায়। অবশ্যই দেখ, অনেকে মেয়াদ শেষ হলে টাকা তুলতে পারে, বা যদি তোর খুব দরকার হয় তুই ম্যাচুরিটি হওয়ার আগেই টাকা তুলতে পারবি। স্থায়ী আমানতের নির্দিষ্ট সময় অন্তে সুদ পাওয়ার ব্যবস্থা আছে। ঠিক আছে? আর মেয়াদ অন্তে, ঠিক আছে, মেয়াদ শেষ হলে সুদ সহ অর্থ ফেরত পাওয়া যায়। তাহলে তোর 100-র অ্যান্সারটা 4-একটা হবে। সরি, 4-একটা কি বললাম, মানে 1 2 3 4, তাই তো? 4টেই তো ঠিক, অর্থাৎ ডিডটা হবে। ঠিক আছে, সবকটাই সত্য। 101 ব্যাংকের উল্লেখযোগ্য গৌণ কার্যাবলী। কিছুক্ষণ আগেই বলছিলাম মুখ্য কার্যাবলী, গৌণ কার্যাবলী। ব্যাংক দুটো কাজ করে, একটা মেন কাজ আর একটা গৌণ কাজ। মুখ্য কাজ কোনগুলো জানিস? আমানত গ্রহণ করা, ঋণ দেওয়া, এগুলো তো মুখ্য কাজ। গৌণ কাজ কি বলছে?
ঋণের প্রত্যয়নপত্র দেওয়া, ঠিক আছে? ঋণের প্রত্যয়নপত্র প্রদান করা, এটা হচ্ছে ব্যাংকের গৌণ কাজ, ঠিক আছে তো? ঋণ প্রদান করা, কি বললাম? ঋণ প্রদান করা, এই ঋণ প্রদান করা, লোন দেওয়া, এটা কি গৌণ কাজ না মুখ্য কাজ? তারপর আমানত গ্রহণ করা, এটা কি মুখ্য কাজ? তো ঋণ টাকা সৃষ্টি করা, এটাও ব্যাংকের মেইন কাজ। টাকা সৃষ্টি করা, টাকা সৃষ্টি করা কি করে জানিস তো? আজকে তোর থেকে ব্যাংক 1000 টাকা নিল, ব্যাংক আজ তোর থেকে 1000 টাকা নিল, 1000 টাকা নিয়ে কি করবে? ব্যাংক 10% রেখে দেয়। মানে ব্যাংক, তুই ধর আজকে 1000 টাকা ব্যাংকে, স্টেট ব্যাংকে জমা করলি, ব্যাংক 10%, একটা ওদের একটা হিসাব থাকে, সাপোজ 10% রাখ, 1000 টাকা 10% কত? 100 টাকা রাখলো। স্যার কেন 100 টাকা রাখলো? আজকে ধর তুই ব্যাংকের কাছে ধর তোর, তুই টাকা জমা করেছিস, তোর দরকার হলো ব্যাংকে থেকে টাকা তুলতে পারিস, টাকা তুলতেই পারিস, তো ব্যাংক 100 টাকা রেখে দেবে। তুই স্যার আমি 1000 টাকা রেখে 100 টাকা রাখবে কেন? 100 টাকা রেখে দেবে কেন? ও 100 টাকাই রাখবে। কেন? দেখ, সবাই টাকা ব্যাংকে জমা দেয়, সবাই তো টাকা তোলে না। তোর 1000 টাকা দেওয়া, তুই 1000 টাকা তুলে দিতে পারবি, অন্য লোক তো টাকা তোলে না। তো প্রতিটা মানুষ ব্যাংকে যত টাকা জমা দেয় তার 10% ব্যাংক রেখে দেয়। তাহলে 1000 টাকার মধ্যে 10% ব্যাংক রেখে দেয়, রইলো কত? 900 টাকা। 900 টাকা ব্যাংক কাউকে লোন দিয়ে দেবে, তোর টাকায় কাউকে লোন দিয়ে দেবে, ঠিক আছে তো? তো এই যে তুই 900 টাকা লোন, 900 টাকা কাউকে লোন দিল, সে আবার কোনো না কোনো ভাবে 900 টাকা আবার ব্যাংকে জমা করবে। আবার ওই যে 900 টাকা সে জমা করলো, তার থেকে 10% রেখে দেবে, রেখে দিয়ে 810 টাকা আবার কাউকে লোন দেবে। এইভাবে ব্যাংক নতুন নতুন করে আমানত সৃষ্টি করে। অর্থাৎ তুই যে ব্যাংকে 1000 টাকা জমা করলি, ব্যাংকে 1000 টাকাকে 10,000 টাকা তৈরি করে দেবে। তুই বুঝতে পারলি না? আজকে তুই 1000 টাকা জমা করেছিস, তোর 10% কত? 100 টাকা সই রাখলো ব্যাংক, ব্যাংকের মধ্যে রেখে দিল, কারণ তুই টাকা তুলতে পারিস। 900 টাকা কাউকে লোন দিয়ে দিল, ঠিক আছে তো? এবার ও তো ব্যাংকে টাকা জমা রেখেছে, এরকম তো কত লাখ লাখ লোক ব্যাংকে টাকা জমা, সবাই কি টাকা তুলে নেয়? তোর টাকাটা পেয়ে যাবে, কোনো সমস্যা হয় না। ব্যাংক কি করে? ব্যাংক অর্থ সৃষ্টি করতে পারে। আজকে তুই ব্যাংকে 1000 টাকা জমা দিস, আজকে তুই ব্যাংকে 1000 টাকা জমা দিস, ব্যাংক ওটাকে 10,000 টাকা করে দিতে হবে। তুই ব্যাংকে 1000 টাকা দিলে ব্যাংক ওটাকে 10,000 টাকা করে দেবে, ওই করে ঠিক আছে? এটা একটা 10,000। এবার কি করে করে? এর তো ব্যাপার বিশাল বড়, ইকোনমিক্স এর চ্যাপ্টার, এটা যেমন ইকোনমিক্স এর চ্যাপ্টার, ব্যাংক কি করে 1000 টাকা 10,000 টাকা করে, সেই গিয়ে পড়াচ্ছিল ইকোনমিক্স এ, ঠিক আছে তো? তো সুতরাং তোর একটু অত জেনে লাভ নেই, ব্যাংক টাকা সৃষ্টি করতে পারে, এটা মাথায়, ব্যাংক টাকা সৃষ্টি করতে পারে। 1000 টাকা জমা দিলে ব্যাংক 10,000 টাকা করে দেবে ওটাকে, ঠিক আছে তো? কি করে করতে পারে এটা তোর এখন জানার বিষয় না, যে সেটুকু মনে রাখ, ব্যাংক টাকা সৃষ্টি করতে পারে। তার মানে, এটা কি ব্যাংকের মুখ্য কাজ হল? তিনটে কিন্তু ব্যাংকের মুখ্য কাজ হল, কিন্তু ঋণের প্রত্যয়নপত্র প্রদান হচ্ছে ব্যাংকের গৌণ কার্য বলে বলতে পারে। ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য কিছুক্ষণ আগে বলছিলাম, ব্যাংক ড্রাফট, নগদ টাকা হারিয়ে যাওয়ার ঝুঁকি নেই। নগদ টাকা হারিয়ে যায় ব্যাংক ড্রাফটে? ব্যাংক ড্রাফটে নগদ টাকা হারিয়ে যায় না। আমানত হিসাবের প্রয়োজন নেই। আমানত, আমানত মানে কি? তুই যেই ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট করবি, সেই ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলেও চলবে। দেনা পরিশোধের প্রমাণপত্র অবশ্যই, ঠিক আছে তো? তাহলে কি বললাম, শুনিস কিন্তু এই পয়েন্টটা কি বললাম? ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য, ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য কি? তিনটেই ঠিক। কিছুক্ষণ আগে পড়ালাম ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্যগুলো, কিছুক্ষণ আগে কিন্তু পড়ালাম ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য। কি বলেছিলাম? নগদ টাকা ব্যাংক ড্রাফট করলে কি ক্যাশ টাকা হারিয়ে যাওয়ার ভয় থাকে? না। আমানত হিসেবে প্রয়োজনে সেই ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলেও চলবে। দেনা পরিশোধের প্রমাণপত্র, তিনটেই ঠিক। ভুল কোনটা? প্রত্যাখ্যানের ভয় থাকে। ব্যাংক ড্রাফটে কি প্রত্যাখ্যান হয়? আমি যে টাকা দিই, প্রত্যাখ্যান হয় না। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? 1 2 3, তিনটেই কারেক্ট অ্যান্সার, মানে এরটা হবে অ্যান্সার, এরটা হবে অ্যান্সার 102। এবার বলছি সঠিক সময়ে মোট নিষ্পত্তি, আমি আগের দিন বলছিলাম আরটিজিএস, রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট, এটা কে নিয়ন্ত্রণ করে? কে নিয়ন্ত্রণ করে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে। আগের দিন পড়েছিলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ন্ত্রণ, তা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সমবায় ব্যাংক নিয়ন্ত্রণ করে? কোনোদিন না। গ্রামীণ ব্যাংক না, আর্থিক কেউ নিয়ন্ত্রণ করে না। এখানে চারটের একটাও কারেক্ট অ্যান্সার নেই। কারেক্ট অ্যান্সার কি? আরবিআই। কারেক্ট অ্যান্সার কে নিয়ন্ত্রণ করে? আরবিআই। তাহলে সবকটাই মিথ্যা, ঠিক আছে তো? এনইএফটি, তারপর হচ্ছে এনইএফটি। এনইএফটির ফুল ফর্ম তো জানিস? আমি আগের দিন বলেছিলাম ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এনইএফটির প্রয়োজন হয়, ঠিক আছে? এনইএফটির প্রয়োজন হয় কেন? কেন এনইএফটির প্রয়োজন হয়? এনইএফটি করতে গেলে বলছে ব্যাংকের আইএফএসসি কোড দরকার হয় এনইএফটি করতে গেলে। তুই যখন এনইএফটি করবি, তুই ফোন থেকেও এনইএফটি কর না, আইএফএসসি কোড মাস্ট লেখা থাকবে, রিকোয়ার্ড, আইএফএসসি রিকোয়ার্ড এনইএফটি করতে গেলে, ঠিক আছে তো? তারপর এনইএফটি করতে গেলে চেক নাম্বার লাগে? কোনোদিন চেক নাম্বার লাগে না এনইএফটি করতে, চেক নাম্বার লাগবে না। তহবিল হস্তান্তরকারী ব্যাংকের, আচ্ছা ধর আজকে ধর আমি ধর কাউকে এনইএফটি করবো, আমি কাউকে এনইএফটি করবো, তাহলে কি করতে হবে? তোকে, তুই যদি বাড়িতে ফোন পে বা জিপে থাকে, যদি ফোন পে, জিপে, পেটিএম, অ্যামাজন পে, তুই ওখান থেকে তুই এনইএফটি করতে চাস, সাপোজ, এছাড়া তো ই ব্যাংকিং থেকে করাই যায়। তুই এনইএফটি করতে চাইলে তোকে পার্টিকুলার কোন ব্যাংক থেকে এনইএফটি করতে চাস সেটা তোর ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে, সমস্ত সিলেক্ট করতে হবে। যাকে পাঠাবি না, যার অ্যাকাউন্টে পাঠাবে তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। করা যায়, এনইএফটি করা যায়, ঠিক আছে? এনইএফটি করা যায়। এনইএফটি করতে গেলে আগে মানতে শুনবি, তুই এমনি ফোন পে থেকেও করা যায়। আমি ফোন পে থেকে করিনি, ফোন পে থেকে আমি কোনোদিন করিনি।
ঠিক আছে, আমি তোকে বলেছি ফোন পে থেকে আমি একটা, আমার আজকে অ্যাকাউন্টে টাকা আছে, কেউ টাকা চেয়েছে, তাকে আমি এনইএফটি করে দেবো, সরি, তাকে আমি টাকা পাঠিয়েছি, পাঠানো যায়, তাকে আমি টাকা পাঠিয়েছি। টাকা পাঠানোর সময় আমাকে দিতে হয়েছিল কি, তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়েছিল আর আইএফএসসি কোড দিতে হয়েছিল। কি বললাম বুঝতে পারলি? আজকে ধর আমাকে কেউ বললো 10,000 টাকা পাঠাবে, ফোনপে জিপে করাই যায়, আমি ফোনপে জিপে করিনি, ও আমাকে বলছে ফোনপে জিপে করতে বারণ করেছে, বলছে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা পাঠাতে, ডাইরেক্ট অ্যাকাউন্টে। তো আমাকে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট নাম্বার ওখানে লিখবো, অ্যাকাউন্ট নাম্বারটা, আর আমার আইএফএসসি কোড দিয়ে দেবো, আইএফএসসি কোড যেটা থাকবে সেটা দিয়ে দেবো। কিন্তু কিন্তু তুই যদি অনলাইনে যদি এনইএফটি করতে যাস, এনইএফটি মানে ই ব্যাংকিং এর মাধ্যমে যদি এনইএফটি করতে যাই মোবাইল অ্যাপ থেকে, তাহলে কি দিতে হবে? এনইএফটি করতে গেলে মাথায় রেখে দুটো জিনিস মাস্ট, একটা আইএফএসসি আর একটা তুই যার অ্যাকাউন্ট টাকা পাঠাবে তার অ্যাকাউন্ট নাম্বার দিবি না, নাহলে কি করে যাবে এনইএফটি হবে কি করে? তো এখানে বলছি এনইএফটি করতে গেলে কি কি লাগবে দেখ, এই দুটো পয়েন্ট লাগে, কিন্তু দেখ চেক নাম্বার, এনইএফটি করে চেক নাম্বার না, আধার কার্ডের নাম্বার, এ বাবা আধার কার্ডের নাম্বার কোনদিন লাগবে না এনইএফটি করতে গেলে। তাহলে বুঝতে পারলি কোন পয়েন্টটা ঠিক হওয়া উচিত? বিমার মূলনীতি, বিমার মূলনীতি কি জানিস তো? বিমার মূলনীতি যে বিমা হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস, বিমা। আর একটা কি বিমাযোগ্য স্বার্থ, অবশ্যই বিমাযোগ্য স্বার্থ থাকে। বলছে বিমার মূলনীতি ক্ষতিপূরণের চুক্তি কিন্তু বিমার মূলনীতি, কিন্তু ক্ষতিপূরণের চুক্তি নয়, এটা তো মূলনীতি নয়, ক্ষতিপূরণের চুক্তি বিমার মূলনীতি। আর হচ্ছে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা, অর্থপ্রাপ্তির নিশ্চয়তা মনে হচ্ছে এই পয়েন্টটা লেখা নেই বিমার মূলনীতি যদি পড়িস, তুই বিমার মূলনীতি যদি পড়িস এই পয়েন্টটা লেখা নেই বিমার মূলনীতির উপরে। বিমার মূলনীতিগুলো খোল, #160। দেখ শুধু এই বক্সটা বল, বেশি কিছু করতে হবে না। এই যে চার দিয়ে না 17 বিমার মূলনীতি কি কি দিল? বিমাযোগ্য স্বার্থ, এইমাত্র বললাম বিমাযোগ্য স্বার্থ বললাম না? তারপর কি চূড়ান্ত সৎবিশ্বাস বললাম, হ্যাঁ স্যার বলেছে। ক্ষতিপূরণের ঝুঁকি, ক্ষতিপূরণের চুক্তি বিমার মূলনীতি, ও বলছে ক্ষতিপূরণের চুক্তি নয়, আমি যখন বলেছিল না ক্ষতিপূরণ চুক্তি বিমার মূলনীতি। বিমাযোগ্য ঝুঁকি, ক্ষতির পরিমাণ হ্রাস, প্রতিকল্প উত্তমন্য, আসন্ন কারণ, ডবল বিমা, পুনর্বিমা, বিমা মাসুল প্রদান, বন্টনের নীতি, আনুপাতিক সাহায্য, এগুলো সব বিমার মূলনীতির মধ্যে পড়ে। কিন্তু এখানে কি এই পয়েন্টটা কোথাও বলেছে বল? ক্ষতিপূরণের চুক্তি নয় বলেছে না, তাহলে বিমার মূলনীতি নয়। তারপর অর্থপ্রাপ্তির নিশ্চয়তা লেখা ছিল, এই পয়েন্টটা লেখা ছিল অর্থপ্রাপ্তির নিশ্চয়তা না, তাহলে লেখা ছিল কোনটা সেই দুটোকে ফোকাস কর, চূড়ান্ত সদ্বিশ্বাস আর বিমানযোগ্য স্বার্থ। তাহলে কোনটা হবে? সিটটা সি হবে, 1, 2 কারেক্ট। এরপরে দেখ 114টা কোশ্চেন বাকি আছে। জীবন বীমাপত্র গ্রহণের শেষ ধাপ কোনটা? আজকেই এমসিকিউ বানালাম, সার্টিফিকেট দেওয়া, এটাই হচ্ছে শেষ ধাপ। বলছে শেষ ধাপ হচ্ছে বয়সের প্রমাণপত্র। জীবন বীমার শেষ ধাপ কি বয়সের প্রমাণপত্র হতে পারে? না। তারপরে প্রিমিয়াম প্রদান, না। প্রস্তাবে সম্মতি প্রদান, না। কারেক্ট অ্যান্সার হচ্ছে সার্টিফিকেট দেওয়া। লাস্ট কোশ্চেন বলছে কি ডাক পরিষেবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? ডাক পরিষেবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তোর, দেখি, পোস্টাল সার্কেল, আর্থিক পরিষেবা, দ্রুতগতি ডাক পরিষেবা, বিশ্বাসযোগ্যতা, সব করে ডাক পরিষেবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। হয়ে গেল।